নমস্কার বন্ধুরা। আজ আমার গল্পের রহস্যভেদী হলেন কিকিরা, যাকে সৃষ্টি করেছিলেন বিমল কর, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1921 সালের 19শে সেপ্টেম্বর এবং তার মহাপ্রয়াণ ঘটে 2003 সালের 26শে অগস্ট। আজ আমার সংগৃহীত বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন আনন্দ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, হায়দার লেনের 13 নম্বর বাড়ির কফিন বাক্স। আজ থাকলো অন্তিম পর্ব। সপ্তাহখানেক পরের কথা। কিকিরার ঘরে বসে কথাবার্তা হচ্ছিল। চন্দন রাগ করে ছুটি নিয়েছে হাসপাতাল থেকে। বদলি আর আটকালো গেল না বেচারির। এখন মেজাজ ভালো নয়। বলছে চাকরি ছেড়ে প্রাইভেট প্র্যাকটিসে নেমে পড়বে। বাড়িতে আপত্তি আছে বাবার। কলকাতা শহরে অত সহজে প্র্যাকটিস জমানো যায় না। আর নিজের দেশ বাড়িতে গিয়ে বসলেও 4-5 বছরের আগে সুবিধে হবে না। সেখানেও ভালো পছরের ডাক্তার আছে জনকয়েক, বাকিরা চড়ে খাচ্ছে। বাবা বলেন, কাক যেভাবে ময়লা ঠুকরে বেড়ায়, এরাও সেইভাবে রোগী হাতে পেলে ঠুকরে বেড়াচ্ছে। আপাতত তাই চন্দন চাকরি ছাড়তে পারছে না, কিন্তু ভেতরে ভেতরে বিরক্ত। তারাপদ আর কিকিরাই কথাবার্তা বলছিল বেশি, চন্দন শুনছিল। শেষে তারাপদ একবার বলল কিকিরাকে, আপনি নিজের চোখে দেখেছেন জ্যাকির কেনা ভাঙা বাড়ি সাফসুফ হয়ে গিয়েছে? কালও একবার গিয়েছিলাম। হ্যাঁ, জঞ্জাল প্রায় পরিষ্কার। ভাঙা মাল মশলা তুলে নিয়ে গিয়েছে, কাঠকুটো বেশি পড়ে নেই। কে নিয়ে গেল? এসব নেওয়ার লোক আছে, কিনে নিয়ে যায়। পুরনো ভাঙা বাড়ির ইট কাঠ সবই বিক্রি হয়ে যায় হে তারাবাবু। এ হলো কলকাতা শহর, এখানে ধুলো মাটিও পড়ে থাকে না। তাছাড়া পুরনো আমলের বাড়ির কাঠকুটো উঁচু ক্লাসের, তার দাম রয়েছে। তারাপদ শুনল, পরে বলল, কাজের কাজ হলো কিছু? না, বলার মতো নয়, চেষ্টা করছি। চন্দন হঠাৎ বলল, কিকিরা, একটা কথা আমায় বলুন তো। একজন হাতুড়ে চীনের দাঁতের ডাক্তার, বয়সও বেশি নয়, সে লাখ টাকা পেল কোথায়? আরো একটা পয়েন্ট আছে, বাড়িটা কিনতে হলে তার আরো কয়েক লাখ টাকা লাগবে। এত টাকা তার আসে কেমন করে? কিকিরা বললেন, তুমি যা ভাবছো তা নয়। জ্যাকির বাবা ভালো রোজগার করত, স্পেশালি দাঁত বাঁধানোয় তার সুনাম ছিল খুব। অনেককে দেখেছি নিজেরা দাঁত না বাঁধিয়ে ওর কাছে ছাঁচ ফেলে যেত, ও সেট তৈরি করত। আর সোনাদানার কাজ হলে জ্যাকির বাবা ছিল পয়লা নম্বরের। টাকা ওর বাবা ভালোই করেছে। কত করতে পারে? মোটামুটি মন্দ কি, আমার অনুমান জ্যাকির মা, মাইন্ড দ্যাট, নিষ্কর্মা ছিল না, তারও রোজগার ছিল। আরও একটা কথা জেনে রাখবে, ওদের কমিউনিটির লাইফস্টাইল আমাদের মতন নয়। পকেট ফাঁকা ক্যাপ্টেনি করছে, এ তুমি ওদের মধ্যে পাবে না। আপনি জ্যাকিকে টাকার ব্যাপারে বোধহয় কিছু বলেননি? না, সরাসরি বলিনি, কেননা আমি ওদের অবস্থাটা আন্দাজ করতে পারি। শোনো চাঁদু, এক বাঙালি ছাড়া বাকি যারা কলকাতা শহরে টাকা কামায়, তারা সবসময় নিজের ভাই, ওরা বন্ধু, এমনকি আজ চেনা জাত ভাইদের সবসময় দাঁড় করানোর জন্য হেল্প করে। তাদের জ্যাকির কাছে টাকা জোগাড়ের ব্যবস্থা করা কঠিন হতো না মনে হয়। তারা কথা বলল, জ্যাকির ইনকাম কেমন? এই তো বিপদে ফেললে, আমি কি ইনকাম ট্যাক্স অফিস? তবু খারাপ নয়, জ্যাকিও দাঁত বাঁধানোর কাজ ভালো করে, বাপের কাছ থেকে শিখেছে। যাকে, আপনি ওর মায়ের কাছে গিয়েছিলেন? না, যাবো একদিন। কিকিরা নিজের মাথার চুল ঘাঁটতে ঘাঁটতে বললেন, একেবারে হাত গুটিয়ে বসে নেই হে, কচ্ছপের স্টাইলে এগোচ্ছি। রাতারাতি একটা কিছু করে ফেলা এখানে সম্ভব নয়। আজ বৃষ্টি নেই, মেঘও নয়,
বরং অন্য দিনের তুলনায় গুমোট। সন্ধে হয়ে গিয়েছিল। কিকিরার কথা মতন বগলা শরবত তৈরি করে দিয়ে গেল। শরবতে চুমুক দিয়ে চন্দন হেসে বলল, স্যার, আপনি কচ্ছপের মতন কতটা যাবেন? আমি জ্যাকির ব্যাপারে। চন্দনকে থামিয়ে দিয়ে কিকিরা বললেন, তুমি বিশ্বাস করতে পারছো না জ্যাকিকে, না করতেই পারো, কিন্তু একেবারে অকারণে সে আমার কাছে আসেনি। ওর কাকার কথাই ধরো। বাড়ি কেনার কথা কাকা জানে, এটাও শুনেছে। ওই 13 নম্বর বাড়িটাকে লোকে গুম বাড়ি বলে। জেনে শুনেও জ্যাকি এগিয়ে গিয়েছে। কতটা আগে শুনেছে, কতটা পরে, তা তুমি জানছো কেমন করে? জ্যাকির নিজের কথায় আগেভাগে সব জানতো না। যেমন ওই বন্ধ ঘরটার কথা জানতো না, ঘরে কি আছে, কি দেখতে পারে। হ্যাঁ, বাড়িটাকে গুম বাড়ি বলে সে শুনেছে, তাতে কি? কলকাতায় কত পুরনো ধসে পড়া বাড়িকে লোকে ভূতের বাড়ি বলে, তা বলে সেই বাড়িতে কি 2-4 জন মাথা গুঁজে থাকে না? না, তোমার ওই বাড়ির বেচাকেনা নিয়ে কথা চলে না। তারপর তো বুঝতে পারল চন্দনের মনোভাব গোড়া থেকেই যে জ্যাকির বিরুদ্ধে। এটা কিকিরা বুঝতে পেরেছেন। তিনি এত খুশিও হচ্ছেন না, হওয়ার কথা নয়। জ্যাকিদের পরিবার ও জ্যাকিকে তিনি যতটা চেনেন, চন্দন তার কতটুকু জানতে পারে? কিছুই নয়। কথা ঘুরিয়ে দিল তারাপদ। হেসে বলল, ছাড়ো না সব কথা, এবারে বলুন তো, আপনি কচ্ছপ গতিতে কতটা এগোতে পারলেন? কিকিরা শরবত খেতে খেতে বললেন, তালুকদারদের অফিসে গিয়েছিলাম। অফিস আছে বাবা, অফিস আছে। রাসমণির বাড়ির খানিকটা আগে। জায়গাটা হাট বললেও চলে। একটা বাড়ির দোতলায় তালুকদারদের অফিস। আগের দিনের নায়েব গোমস্তার কাছারি বাড়ির টাইপের। দেখলে তোমার অভক্তি হবে। তা সেখানে ভাবসাব জমিয়ে 10-20টা বাজে কথার পর তালুকদারদের ঘুঘু ম্যানেজারটিকে পটালাম। রূপোর আংটি সোনার আংটি হলো, 10-এর নোট হলো 20। হাত সাপাইকা খেল। নজরানা দিলাম। ম্যানেজার আমায় ওদের ছোটবাবুর কাছে নিয়ে গেল। চন্দন খানিকটা শান্ত, হাতে গ্লাস নামিয়ে রাখলো মাটিতে, মুখ মুছে নিল। কিকিরা বললেন, কথাবার্তায় বুঝলাম তালুকদাররা 2-3 পুরুষ ধরে প্রপার্টি বিজনেসে আছে। বাজার বসানো, দোকান ভাড়া, পুরনো বাড়ি সম্পত্তি কেনাবেচা থেকে শুরু করে আরো কিছু ব্যবসা। ওদের একটা সলিসিটার ফার্মও আছে পার্টনারশিপের। মানে ধনী লোক, তা তো বটেই। বাড়িটার কথা কি বলল? বললেন, ছোটবাবুই বললেন, মর্টগেজ প্রপার্টি ছিল বাড়িটা। ছোটবাবুর বাবা টাকা ধার দিয়েছিলেন বাড়ি বন্ধক নিয়ে। কাকে? হ্যারিস বলে এক অ্যাংলো ইন্ডিয়ানকে। সে আর টাকা শোধ করতে পারেনি। মূল টাকা আর সুদ মিলে যখন টাকার অঙ্কটা বিরাট হয়ে দাঁড়ালো, হ্যারিস পাগল হয়ে একদিন বেপাত্তা হয়ে গেল, মারাও গেল। মারা গেল কেমন করে বুঝলো তালুকদাররা? হ্যারিস তো বেপাত্তা ছিল। মরার আগে হ্যারিস রাস্তায় ভিখিরির মতন চেহারা আর পেটে আলসার নিয়ে চ্যারিটেবল হাসপাতালে ভর্তি হয়। দিন কয়েক বেঁচেছিল। মারা যাওয়ার আগে নিজের নাম ঠিকানার সঙ্গে তালুকদারদের ঠিকানা দিয়ে যায়। আইডেন্টিফিকেশন হয়েছিল তবে? হ্যাঁ। সেই বাড়ি জ্যাকি কিনেছে? হ্যারিসের কেউ ছিল না? না, স্ত্রী আগেই মারা গিয়েছিল, ছেলে মেয়ে ছিল না। চন্দন বলল, গতকাল বাড়িটা খালি থাকার পর জ্যাকি ওই প্রপার্টি কিনেছেন? বাড়ি তো খালিই পড়েছিল অনেক বছর, কম করেও বছর 10। তারাপদে যেন কিছু ভাবছিল। চন্দনের কাছ থেকে সিগারেট নিয়ে ধরালো। শেষে বলল, জ্যাকি খবর পেল কেমন করে যে মর্টগেজে পাওয়া বাড়িটা তালুকদাররা বিক্রি করবে? দালাল। তাছাড়া তালুকদাররা যে কোনো প্রপার্টি আর রাখবে না, বেচে দেবে, তা কাগজে বিজ্ঞাপন দিয়ে তারা জানিয়েছিল। তারাপদ মাথা দোলালো, যেন বুঝতে পেরেছে ব্যাপারটা। চন্দন বলল, স্যার, একটা কথা বলুন, বাড়ি বিক্রির ব্যাপারটা এখানে ক্লিয়ার আইনত। তাহলে জ্যাকি কেন বলছে লাখ টাকা দাদন দেওয়ার পরও সে শুনেছে বাড়ি নিয়ে গোলমাল আছে, মানে মালিকানা নিয়ে? আছে খানিকটা। তালুকদারদের বড় মেজ ছোট ছেলের মধ্যে শরিকি গোলমাল। ওটা ওদের নিজেদের মধ্যে।
আমার মনে হয় নিজেদের পাওনা গন্ডার মিটমাট হলে সমস্যাটা থাকবে না। আচ্ছা, তা কিকিরা, জ্যাকিকে যে বাড়ির মধ্যেটা দেখাতে নিয়ে গিয়েছিল, সে কে? তালুকদারের কোনো লোক? ম্যানেজারের লোক। নাম তার উপেন। সেও তালুকদার, তবে মালিকদের কেউ নয়, চাকরি করে ম্যানেজারের অফিসে। চন্দন ঝট করে বলল, বেশ, উপেনই হলো, কিন্তু ওই বাড়ির একটা বন্ধ ঘরে যে ওই কফিনের বাক্স টাক্স পড়েছিল, আপনার ছোট তালুকদার জানতো না? কি বললো ছোট কর্তা? কিকিরা মাথা নাড়লেন, বললেন জানতেন না। বললেন, আমরা কি মশাই ওসব খবর রাখি? ভেতরে কি আছে জানবো কেমন করে? পরে শুনেছি, তবে ও নিয়ে আমরা মাথা ঘামাই না, রাবিশগুলোকে ফেলে দিলেই পারে। তারাপদ বলল, টাকা ছাড়া অন্য কিছু বোঝে না ওরা, বাজে লোক। দুপুরে বৃষ্টি নেমেছিল, আকাশ ভাঙা বৃষ্টি নয়, দুপশলা মাঝারি চালের বাড়ি বর্ষণ। রাস্তাঘাট ভিজে থাকলো, জল দাঁড়ালো না। বাড়ি বর্ষণ কথাটা কিকিরাই বলেন, মজা করে। মাঝে সাঝে সংস্কৃত শব্দ টব্দের ওপর তার ঝোঁক আগেও দেখা যেত, এখন যেন আরো বেশি হয়েছে। ওর ইংলিশ যেমন থাকার তেমনই আছে, কম বেশি হয়নি। ফিশ ক্যাচিং থেকে লেগিং কোয়ারাল এসব বোঝা যায় কিকিরার, কিন্তু হালফিল চাণক্য শ্লোকের মতন কোত্থেকে এক ছেঁড়াখরা হলুদ পাতার রত্নদেব পণ্ডিতের শ্লোকের বই উদ্ধার করেছেন তিনি, আর হুটহাট পাজির পাতায় ছাপা দেবদেবীর স্তোত্রপাঠের সংস্কৃতের মতন সংস্কৃত আওড়ে যাচ্ছেন। অদ্ভুত মানুষ। কিকিরা যেতে মজা পান তারাপদরা জানে, মজা অবশ্য তারাও পায়, তবে সব সময় নয়। কিকিরা বদখত এক কাজের ভার চাপিয়ে দিয়েছিলেন তারাপদদের ওপর। বলেছিলেন, জ্যাকির চেম্বার বন্ধ হয় 8 থেকে 8:30টার মধ্যে। তোমরা ওই সময়টায় ওর চেম্বারের আশেপাশে হাজির থাকবে, আর দেখবে কে তাকে ফলো করছে, কত দূর পর্যন্ত। চন্দন বলেছিল, জ্যাকি তো নিজেই বলেছে ওকে কেউ ফলো করে, তবে তবু করবে, নিজের চোখে দেখবে। আমরা কি বুঝতে পারবো? খুব পারবে। তোমার আজকাল চোখ পেকে উঠেছে। ফলো করতে গিয়ে যদি ধরা পড়ি, বেপারা স্যার, ধুলাই হয়ে যাব। ওদিকটায় আমাদের শেল্টার নেই। শোনো সাধু, আমি জ্যাকির কথা অবিশ্বাস করি না, তবু শিওর হতে চাই। জ্যাকি যা বলে তাতে মনে হয় একজন কেউ রুটিন করে তাকে ফলো করে না, হয়তো ধরা পড়ে যাওয়ার ভয়ে, বা একই লোক হলে আইডেন্টিফাই করার সুবিধে। আমার মনে হয় কাজটা রোটেশন হয়, দেখতে হবে বই কি। স্যার, এই বৃষ্টির দিন রাত 8টায় আমরা কোথায় গিয়ে মাথা গুঁজে থাকবো? দোকানপাট বন্ধ হয়ে যাবে, তেরে বৃষ্টি নামলে ভিজে একেবারে নেতিয়ে যাব। কিকিরা কান করলেন না কথায়। নো এক্সকিউজ স্যার, মনসা চিন্তিত। প্লিজ, ঠিক আছে, বৃষ্টি হলে নো গোয়িং, না হলে গোয়িং। কপাল মন্দ চন্দনের। বৃষ্টি হলো, তবে ঝাঁপিয়ে হলো না। বিকেলের পর মেঘ সরতে লাগলো, আবার জমতে লাগলো ছেঁড়া ছেঁড়া ভাবে। টিপ টিপ বৃষ্টিও এলো গেল। তারাপদ আর চন্দন বুদ্ধি খাটিয়ে একটা কাজ করেছিল। চেনা একটি ছেলে আজকাল অটো চালায়। চন্দনের চেষ্টায় তার ভাঙা হাত জোড়া লেগেছিল। পাড়ায় থাকে। চন্দন তাকে বলে রেখেছিল, এই ভব, আমার একটা কাজ করবি? কি দাদা? একদিন তোর অটো নিয়ে ধর 7:30টা থেকে ঘন্টা দেড়েক আমার হয়ে খাটবি। কি যে বলেন দাদা, এটা কোনো কাজ? কবে চাই অটো? বলবো। ভব বা ভবানীর অটো নিয়ে। চন্দন আর তারাপদ আজ রাত 8টার আগে আগে জ্যাকির চেম্বারের কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে পড়ল। চন্দন চারপাশ দেখে নিয়ে একটা গলির পাশে বড় রাস্তায় অটো দাঁড় করালো। তারা, এই জায়গাটা ভালো, কাছাকাছি দোকানপত্র প্রায় বন্ধ। ওপাশে একটা মিল্ক বুথ, বন্ধ। এপাশে ময়লা জমানো ভ্যাট, এখানেই। তারা কথা বলল, এখানেই ওয়েট করা যাক, জ্যাকির চেম্বারও সামনে। চন্দন আগেই নজর করে দেখেছে, একটা পুরনো বাড়ির দোতলায় জ্যাকির চেম্বার। অনুমান করে নিয়েছে কিকিরার বর্ণনা মতন মিলে যাচ্ছে বাড়িটা। হাতের ঘড়ি দেখে নিল চন্দন। অটোর ছেলেটাকে বলল, এই ভব, তুই একটু খুটখাট করবি। বাই চান্স কেউ যদি ভাড়ার জন্য আসে বলবি
দেখছেন না গাড়িতে যে প্যাসেঞ্জার আছে তাদেরই বসিয়ে রেখেছি, গাড়ি গন্ডগোল করছে, অন্য গাড়ি দেখুন। ভবানী বলল, দাদা আপনারা বসে থাকুন, ভাববেন না, কিন্তু এখানে দাঁড়িয়ে তুই বুঝবি না, আমরা এক বেটাকে ধরবো, 6 মাস আগে ধাপ্পা মেরে 1000 টাকা ধার নিয়ে পালিয়ে এসেছে, আর ও মুখ হচ্ছে না, শুনেছি এদিকেই কোথাও আসে রোজ। ভবানী বিশ্বাস করলো কিনা কে জানে, তবে অটোটাকে নিয়ে ঝামেলা করেছে এমন ভাব করে বসে থাকলো। তারাপদ নজর করে জায়গাটা দেখছিল, হাতে সিগারেট। রাস্তাঘাট একেবারে ফাঁকা নয়, বৃষ্টির দরুন মানুষজনের চলাচল কম, দোকানপত্র বন্ধ হয়ে যাওয়ায় অন্ধকার জমেছে মাঝে মাঝে। রাস্তার আলো যেমন থাকে ততটাই রয়েছে। শাটার টানা দোকানগুলো হরেক রকমের, সাইনবোর্ড নজর করলে মনে হয় এখানে রেডিও স্টোর্স, ফোম গদি, চশমা ঘড়ি থেকে পোশাক আশাক ওষুধপত্র, মাই স্টেশনারি, সব রকম দোকানই আছে। গাড়ি ঘোড়া আপাতত কম। দেখতে দেখতে 8টা বাজলো, 8:15। দুপাশের দোতলা তেতলা পুরনো বাড়িগুলো যেন চুপচাপ হয়ে গিয়েছে। বোধহয় এসব বাড়িতে পরিবার নিয়ে লোকজন কমই থাকে, বেশিরভাগই হয় অফিস খুপড়ি, না হয় দোকানের মালপত্র রাখার গুদাম। চন্দন হঠাৎ ঠেলা মারল তারাপদকে। ওই যে, তারাপদ দেখল জ্যাকি নিচে নেমে এসেছে। বাড়িটার নিচে ফুটপাত ঘেঁষে পান সিগারেট ঠান্ডি পানির দোকান। জ্যাকির স্কুটার ফুটপাতের ওপর থাকে, পানের দোকানের সামনে। পানওয়ালার সঙ্গে কথা বলে জ্যাকি কি কিনে পকেটে রাখলো, তারপর হেলমেট মাথায় চাপালে। চন্দন ভবানীকে খোঁচা মারল, বি রেডি, তৈরি হ। ভবানী তৈরি। একটু দাঁড়া, ওই স্কুটারটা এগিয়ে যাক খানিক, তারপর তোকে বলবো। জ্যাকি স্কুটারে স্টার্ট দিয়ে 50 গজ মতন এগোতে না এগোতেই কোনো গলির অন্ধকার থেকে আরো একটা স্কুটার বেরিয়ে এলো। লোকটাকে বোঝা যাচ্ছে না, গায়ে পলিথিন রেনকোট, মাথায় হেলমেট পরেনি, ফেল্ট হ্যাটের মতন সস্তা বর্ষাতি টুপি, মুখ দেখা যায় না, এমন টুপি হরদম দেখা যায় চাঁদনির ফুটপাতে, বর্ষাকালেই বেশি। লোকটা জ্যাকের পিছু পিছু এগোতে লাগলো, সামান্য দূরত্ব রেখে। চন্দন ভবানীকে বলল, নে, ওদের পেছন পেছন চল, ফলো করবি, এগিয়ে যাবি না। ভবানী প্রথমটায় অবাক হয়েছিল, পরে অটোতে স্টার্ট দিল। সোজা রাস্তা, একটা মোড় বাঁদিকে, পরে রাস্তা ছোট, বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, মেঘও ডাকলো। জ্যাকি বুঝতে পেরেছে, তারাপদ বলল। একবার ঘাড় ঘোরালো, ও জানে ওকে কেউ ফলো করছে। হ্যাঁ, স্পিড বাড়িয়ে দিয়েছে গাড়ির, লোকটাও বাড়াবে। ভবানী বলল, দাদা আর একটু কাছাকাছি যাব? না। বলতে না বলতেই জ্যাকি চট করে একটা গলির মধ্যে ঢুকে গেল, অদৃশ্য। লোকটাও চতুর, কয়েক মুহূর্ত থতমত খেয়ে সেও গলির মধ্যে ঢুকে পড়ল। চন্দনদের অটো গলির মুখে এসে দাঁড়ালো। হঠাৎ শব্দ, এত আচমকা অপ্রত্যাশিত যে চন্দনরা থমকে গেল। এ তো গুলির আওয়াজ। কলকাতা শহরে আজকাল কে আর বোমা পটকা গুলির আওয়াজ না শোনে কানে? তারপর তো ঘাবড়ে গেল। ভবানীও থতমত খেয়ে গিয়েছে, ভয়ও পেয়েছে। চন্দন এক মুহূর্ত ভাবলো, তারপর ভবানীকে বলল, গলির মধ্যে ঢুকিস না। ভবানী বলল, দাদা আর এগুলোই বিপদে পড়বো, ওদিকে অন্য কোনো গাড়ি নেই, পুলিশ ঢুকে পড়লে আমাদের ধরবে। চন্দন জানে গলির মধ্যে কে কাকে গুলি করেছে সেটা পরের কথা, কিন্তু কেউ যদি অটোটাকে ঢুকতে দেখে ধরে নেবে অটো থেকেই। ব্যস্ত হয়ে চন্দন বললে, না যাবি না, ঘুরিয়ে নে মুখ, পালা। ভবানী আগেই অটোর মুখ ঘুরিয়ে নিয়েছে। পালিয়ে এসে ভীত গলায় তারপর বলল, কি হলো বলতো? জানি না, গুলি চালিয়ে দিল, জ্যাকিকে মারতে চেয়েছে। জ্যাকির কি হলো? আমার ভয় করছে চাঁদু। চন্দন বলল, বুঝতে পারছি না, জ্যাকি যদি গুলি চালায়? জ্যাকি ওকে রোজ ফলো করছে দেখে আজ নিজেই ফাঁদ পেতে লোকটাকে যদি গলি খুঁজি ঘুরিয়ে ভেজায় গায়ে নিয়ে গিয়ে গুলি করে? আমরা ওদিককার কিছুই জানি না। তারাপদ ধাঁধার মধ্যে থাকলো, বুঝতে পারছিল না কি হলো, কি হতে পারে। নিজেদের এলাকায় এসে চন্দন অটো ছেলেটাকে ছেড়ে দিল। সে বেচারি রীতিমতন ঘাবড়ে গিয়েছিল। চন্দনের কথা মতন সে একটা স্কুটারের পিছু পিছু যাচ্ছিল। লোকটা কে সে জানে না, তার জানুক বা না জানুক, গুলি চলাচলের সময় গলিটার মধ্যে ঢুকে পড়লে বিপদ হতো। পুলিশ এসে ধরবার আগেই যদি পাড়ার লোক এসে পড়তো গলিতে, ভবানী তার আর বেঁচে ফিরতে হতো না, পিটিয়ে শেষ করে দিত। ভবানীকে ছেড়ে দিয়ে চন্দন বলল,
কিছু মনে করিস না, আমি নিজেও জানতাম না এমন হবে। তোকে বিপদে পড়তে হবে জানলে কি ডাকতাম তোকে? যাক, শেষ পর্যন্ত কিছুই হয়নি। বাড়ি যা এবার, আজকের কথা কাউকে বলিস না। আপনারা জ্যাকি জ্যাকি বলছিলেন, কে এসে? চন্দন একবার তারাপদকে দেখল। নামটা ভবানীর কানে গিয়েছে। কথা লুকিয়ে লাভ নেই। চন্দন বলল, যে লোকটার স্কুটার আগে ছিল সে জ্যাকি। পরের লোকটা? জানি না, তাকেই ফলো করছিলাম। যা, তুই বাড়ি চলে যা, আমরা পরে যাব। ভবানী চলে গেল। তারাপদ আর চন্দন ঝিরে ঝিরে বৃষ্টির মধ্যে বসার মতন জায়গা খুঁজছিল। মামুলি একটা চায়ের দোকান তখনও খোলা, একটু পরেই বন্ধ হয়ে যেতে পারে। দোকানে এসে বসলো দুজনে। 2 কাপ চা। তারাপদ সিগারেট খুঁজলো। তারা কি হলো বলতো? কে কাকে গুলি করলো? যদি এই লোকটাই জ্যাকিকে গুলি করে থাকে, হতেও তো পারে। চন্দন নিচু গলায় বলল, যেন কারো কানে না যায় কথাটা। তারাপদ সিগারেট ধরিয়েছিল, ধোঁয়া গিলে বলল, হতেই পারে, হয় এ না হয় ও। জ্যাকি যদি ইনজিওর্ড হয়, বেজায়গার লাগলে সর্বনাশ। আমরা কোনো চিৎকার শুনিনি, গলির বাইরে ছিলাম, শুনতে পাইনি হয়তো, পালিয়েও এলাম সঙ্গে সঙ্গে। তো তুই যা বলছিস ঠিকই, চিৎকার শুনিনি। তারাপদ কথা বলল না, চুপচাপ। চা এলো। চায়ে চুমুক দিয়ে চন্দন বলল, তুই কাল সকালেই একবার কিকিদের কাছে যা, ব্যাপারটা জানিয়ে আয়। আমার অফিস? সকাল সকাল যাবি, ফিরে এসে চান খাওয়া করবি, ও হয়ে যাবে। তুই? আমি বিকেলে কিকিরার বাড়িতে হাজির থাকবো। তারাপদ মাথা হেলিয়ে জানালো, কাল সকালেই সে কিকিরার বাড়ি যাবে। নেই, চা শেষ কর তাড়াতাড়ি, আজ রাতে আমার ঘুম গেল। জ্যাকি যদি ফট হয়ে যায়, কি জানি। বুলেট ইঞ্জুরি হলো অনেকটা লাক, হাতে পায়ে কাঁধে লাগলে রক্ষে, মাথায় আর বুকে লাগলে। জ্যাকির মাথায় হেলমেট ছিল। মে গড সেভ হিম। চা শেষ করে উঠে পড়ল দুজনে। সাত সকালে তারাপদ কিকিরার বাড়িতে হাজির। কিকিরা অবাক হয়ে বললেন, এ কি তুমি? কি ব্যাপার তারাচাঁদ বাবু? ঠাট্টার সময় এখন নয়। তারাপদ গম্ভীর হয়ে বলল, আপনার ভাইপো বেঁচে আছে না হাসপাতালে? খোঁজ নিন আগে। কেন কেন? তারাপদ গতকালের ঘটনা বলল বিস্তারিতভাবে। কিকিরা হকচকিয়ে গেলেন। বলো কি? এতদিন তো গুলি বন্দুক আমদানি হয়নি, এবার তাও হলো? আগে আপনি খোঁজ নিন। নিচ্ছি। চাঁদু ওবেলা আসবে, আমার আস্তে আস্তে 6টা, তার আগে পারবো না। অফিসে আজ অনেক কাজ। তারাপদ বেশিক্ষণ বসলো না, চা খেয়েই চলে গেল। কিকিরার ঘরে বসেই আলোচনা হচ্ছিল। জ্যাকির খোঁজ সকালেই নিয়েছেন কিকিরা। না, জ্যাকির কিছু হয়নি, সে ঠিকই আছে। তাহলে গুলি? গুলির রহস্যটা অদ্ভুতই বলতে হবে। কিকিরা যেমনটি শুনেছেন জ্যাকির কাছে, তারাপদদের বললেন। আসলে যে বাড়িতে জ্যাকির চেম্বার, সেই বাড়ির অন্য খুপড়িগুলোই আরও 4-5 জনের ছোট ছোট অফিস আছে। কারো এজেন্সি অফিস, কারো বা এক্সপোর্ট সার্ভিস অফিস। ইনকাম ট্যাক্সের 2 উকিলও একটা ঘরে ভাগাভাগি করে বসে বিকেলবেলায়। এছাড়া হালে এক ফিনান্স কর্পোরেশনের কোনো কর্তা একটা ঘর দখল করে বসে আছেন। সেখানে প্রায়ই লোকজন আসে, তারা নাকি ফিল্ড ওয়ার্কার। জ্যাকির ওই চেম্বার তার বাবার আমলের। বাড়িটার নিচে যার পানের দোকান, সে বেশ চালাক চতুর। নাম রামশঙ্কর, বছর 40 বয়স। জ্যাকির সঙ্গে রামশঙ্করের বরাবরই খাতির। দোকানের গায়ে একপাশে ফুটপাতে স্কুটার রাখে জ্যাকি। পানওয়ালা রাম নজরদারি করে স্কুটারের। ইদানিং সে জ্যাকির কথা মতন আরো একটা জিনিসের ওপর লক্ষ্য রাখছে। তারাপদ বলল, বুঝেছি, সে ওয়াচ করছে জ্যাকি চেম্বার ছেড়ে বেরোনোর পর অন্য কেউ তাকে ফলো করছে কিনা। ধরেছ ঠিক, কিকিরা বললেন। পানওয়ালার পজিশনটা ভালো, এপাশ ওপাশ নজর রাখতে পারে। যে কোনো গলি থেকে ফট করে বেরিয়ে এলো, দেখতে তার অসুবিধা হয় না। ভালো ব্যবস্থা স্যার।
কাল যখন জ্যাকি চেম্বার ছেড়ে চলে আসছে তখন রামশঙ্করকে জিজ্ঞেস করে জানতে পারলো রুটিন পাল্টে গিয়েছে। অন্যদিন একজন কেউ পিছু নেয়, আজ আরো একটা দল আছে। মানে? একটা অটো অনেকক্ষণ থেকে তফাতে মিল্ক বুথের কাছে দাঁড়িয়ে আছে। তারাপদে চন্দন মুখ চাওয়াচি করলো, থমকে গিয়ে বলল, বলেন কি, আমাদেরও দেখেছিল? কিকিরা বললেন, জ্যাকি জেনে শুনেই কাল খানিকটা ঘুর পথে এগলি ওগলিতে ঢুকে পিছু নেওয়া লোকগুলোকে মিসলিড করেছিল। চন্দন বলল, চাপ বাবা, আমরাও সাসপেক্ট হয়ে গেলাম। তা ওর দোষ কি? ও কেমন করে জানবে তোমরা অটো চেপে বসে আছো? তারাপদে বলল, রাম সে রাম, কেচ্ছা, কিন্তু গুলি? গুলির শব্দ সেও শুনেছে, শুনে তার ধাঁধা লেগে গিয়েছিল। আগে এরকম হয়নি, ভয় পেয়ে কাছাকাছি গলিতে ঢুকে পড়ে পালিয়ে এসেছে। চন্দন হাঁ করে কিকিরের মুখের দিকে তাকিয়ে থাকলো কয়েক পলক, তারপর বলল, গুলিটা কে করলো স্যার? সিম্পল ব্যাপার হে, ভেরি ইজি কোশ্চেন। তোমরা গুলি চালাওনি, জানোই না গুলি চালাতে। যাকে নিজের খুলি নিজে ওড়াবে না, তাহলে রইল ওই থার্ড পার্টি, মানে দ্য আদার ম্যান, যে স্কুটারে চড়ে জ্যাকিকে ফলো করছিল। সহজ বুদ্ধি তো তাই বলে। তারপরে অনেকটা যেন স্বস্তি পেয়েছে, বলল, আমরা জোর বেঁচে গিয়েছি। চন্দন বলল, লোকটা জ্যাকিকে ঘায়েল করার চেষ্টা করেছিল। এ তো কিলিং স্যার, খুনের চেষ্টা। মাথা হেলিয়ে কিকিরা বললেন, তাই মনে হয়, হওয়া স্বাভাবিক। তবে যদি এমন হয় লোকটা বুঝতে পেরেছিল তোমরা অটো নিয়ে তাকে ফলো করছো, বুঝে তোমাদের তাড়াবার জন্য ঘাবড়ে দেওয়ার জন্য ফাঁকা গুলি চালিয়েছিল। তাহলে স্যার কি বলবে? বেআন্দাজ গুলি? চন্দন আর তারাপদ চুপ। কিকিরা যা বলছেন তাও হতে পারে, আবার নাও পারে। জ্যাকিকে আপনি বলেছেন অটোতে আমরা ছিলাম? বলেছি। সে বললো এভাবে ওদের পাঠাবেন না আঙ্কেল। আমার লাইফের রিস্ক আমার, ওরা কেন বিপদে পড়বে? তারাপদের সঙ্গে সঙ্গে বলল, কিকিরা, আমরা নবিশ লোক, গুলিগোলার মধ্যে নেই, আর ওপত মারাচ্ছি না। কিকিরা হাসলেন। আজ বৃষ্টি নেই, সকাল থেকেই খটখটে দিন। চড়া রোদ উঠেছিল ও বেলায়, স্যাঁতস্যাঁতে বাড়িঘর খানিকটা শুকিয়ে গেছে একবেলার রোদে। এখন শুক্লপক্ষ, সবে শুরু। বাইরে চাঁদের আলো বোঝা যায় না। এরই মধ্যে একটা কিছু ঘটলো রাস্তায়, চেঁচামেচি হই রই। নিচে রাস্তায় একটা হট্টগোল প্রায়ই হয় এখানে। চন্দন একবার দেখে নেওয়ার চেষ্টা করলো, ট্যাক্সি ভার্সেস প্রাইভেট গাড়ি, ধাক্কাধাক্কির ব্যাপার। বগলা একবার ঘরে এসেছিল, এটো প্লেট কাপ ডিশ তুলে নিয়ে চলে গিয়েছে। তারাপদেই কথা বলল, খানিকটা সময় চুপচাপ থাকার পর বলল, কিকিরা, আপনার জ্যাকিকে বলুন না এসব ঝুট ঝামেলা থেকে সরে দাঁড়াতে। যে টাকা সে দিয়ে ফেলেছে দাদন হিসাবে, সেটা বরং ফেরত নেওয়ার চেষ্টা করুক। কিকিরার গলার অবস্থা এখন ভালো, সর্দি কাশি ফ্লুয়ের ভাব কবেই কেটে গিয়েছে। নিজের মনে কি ভাবছিলেন, অন্যমনস্ক ভাবেই নিজস্ব চুরুট ধরালেন, একটা সরু আঙুলের মতন চুরুট। কি বললে? বললাম জ্যাকিকে ব্যাক করতে বলুন। নতুন কথা কি বললে তারা? এই কথা তো প্রথম থেকেই তার মা কাকা বলছে, কিন্তু সে ব্যাক করবে না। কেন? খানিকটা জেদ। কেনই বা করবে? কেউ যদি বলে পুরো বাড়ি মানেই ভূতের বাড়ি, হানা বাড়ি, তাই শুনে কি সবাই হাত গুটিয়ে নেয়? এটা অন্যরকম কেস, জ্যাকের লাইফ রিস্ক হয়ে যাচ্ছে। তা হচ্ছে। তাহলে? কিকিরা কোনো জবাব দেওয়ার আগে চন্দন বলল, কিকিরা, আপনি আমি আমরা সবাই বুঝতে পারছি বাড়িটা পুরোই হোক আর যাই হোক, এমন কেউ বা কারা আছে যারা জ্যাকিকে বাড়িটার মালিক হতে দিতে চায় না। তাদের মোটিভ ক্লিয়ার, ওই বাড়ি তুমি কিনতে পারবে না, ঠিক কিনা? কিকিরা বললেন, কোনো ভুল নেই কথায়, দুয়ে দুয়ে চার, সহজ অঙ্ক। তবে কেন? বাধা দিলেন কিকিরা, বললেন, এটা কি মগের মুলুক? আমি টাকা দিয়ে বাড়ি কিনবো, তুমি কিনতে দেবে না? হু আর ইউ? তোমার লিগাল অথরিটি কি আছে মশাই? আর তোমার নিজেরই যদি কেনার ইচ্ছা থাকতো, আগে কেন কিনলে না? বাড়ি তো পড়েই ছিল, তখন কেন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলে?
আর আজ আমি যখন কিনতে যাচ্ছি তুমি আমায় শাসাতে ভয় দেখাতে শুরু করেছো। কথাটা ঠিকই, তুমি কেন ভয় দেখাবে? সামান্য উত্তেজিত হয়ে উঠলেন কিকিরা। না চাঁদু, ব্যাপারটা অত সোজা অঙ্ক সত্যিই নয়। হ্যাঁ, জ্যাকি যেন বাড়িটার মালিকানা না পায় এটা তার বিপক্ষের লোকেদের মোটিভ অবশ্যই। কিন্তু কেন? কি আছে ওই বাড়িতে? ভাঙা ইট সুরকি কাঠ কড়িবর্গার জন্য ঘুম হবে না তাদের? তা হতে পারে না। কলকাতায় ভাঙা বাড়ির অভাব নেই, সেখানে গিয়ে ইট কাঠ কিনতেই পারে তারা। এ বাড়িতে তার অনেক বেশি কিছু থাকতে পারে। সেটা কি? চন্দন কিকিরার মুখ দেখছিল, ওরও যেন জেদ ধরেছে। তারাপদের দিকে মুখ ফেরালো চন্দন। তারাপদ বলল, কি সেটা আমরা কেমন করে জানবো স্যার, আপনিই বলুন। কিকিরা মাথা নাড়লেন। এখন বলতে পারছি না, খোঁজ খবর নিচ্ছি। তবে একটা কথা মাথায় রাখবে, 13 নম্বর বাড়ির এই ঘরটা, কালো বাক্স আর কফিন, ওরই মধ্যে রহস্যটা জড়িয়ে আছে। তবে কালো বাক্সটা দেখে আমার মনে হলো হ্যারিস ওর মধ্যে কাজের জিনিসপত্র রেখেছিল। চন্দন রুমাল বার করে মুখ মুছল, চকচকে চোখ, বলল, আপনি জানতে পারলেন কিছু? কিকিরা প্রথমে চুপচাপ থাকলেন, পরে বললেন, আমি আপ্রাণ চেষ্টা করছি। মুশকিল হলো পাড়াটা আমার অজানা, মানে ওদিকে আমার চেনা জানা লোক কেউ নেই, চেলাও নেই। সে যে খুঁজে খুঁজে একজনকে পেলাম, পাড়ার কাছাকাছি লাগোয়া পাড়ায় থাকে, ছেনুগুন্ডা। ছেনুগুন্ডা? ভালো নাম শ্রীদাম বা ছিদাম, ওরফে কালু, ওরফে টিকিয়া, ওরফে হাত কাটা ছেনু। ছেনুর কেরিয়ার বলো আর বায়োডাটা বলো, খারাপ নয়। 3 বার জেল, মার্ডার কেসের আসামি হয়নি একবারও। তবে দাঙ্গা, মারামারি, লুট, চোরাই পিস্তল বিক্রি, বোমাবাজি, এসব তার কোয়ালিফিকেশনের মধ্যে আছে। তারপরে হাততালি দিয়ে বলল, বাহ বাহ, আপনি তবে ছেনুগুন্ডার গডফাদার। গ্র্যান্ডফাদারও বলতে পারো, কিকিরা ঠাট্টার গলায় বললেন। এটা অবশ্য সে গ্র্যান্ড নয়, গ্র্যান্ড হোটেলের গ্র্যান্ডের মতো। চন্দন হেসে ফেলল। কিকিরা বললেন, তোমরা ছোটখাটো চোর ছেঁচোর গুন্ডাদের যতটা ঘেন্নাপিত্তি করো, বিগদের বেলায় তা করো না। বিগদের বেলায় মিস্টার, রেসপেক্টেড স্যার। তা সে যাই হোক, ছেনো বা ছেনু এখন জেন্টলম্যান, রেস্তোরাঁ লাগিয়ে দিয়েছে, প্লাস এন্টালি বাজারে মাছের একটা স্টল। ছেনুর গোঁফ পেকে সাদা, মাথার চুলও 12 আনা হোয়াইট। ধবধবে সাদা জামা পরে বসে থাকে তার রেস্তোরাঁয়, পরনের ধুতি। দেখলে তোমাদের মনে হবে ধর্মপুত্র। বেচারির বাঁ হাতের আধখানা কাটা। মানে এরা হলো আগের জেনারেশনের হিরো, এখন লস্ট। ওরা গজরা তো বেশি, বর্ষণ তত হতো না। চন্দন বলল, জোক রাখুন, কি বললো ছেনু? ছেনু কিছু বলেনি, সে দিন 2 সময় চাইল, তারপর আমাকে এক বুড়োর কাছে নিয়ে গেল। বুড়ো একসময় কলকাতা কর্পোরেশনে কাজ করতেন, নেপাল চন্দ্র সাধু খান। নেপাল বাবুর বয়স এখন 70-এর কাছাকাছি। থিন অ্যারারুট বিস্কুটের মতন গায়ের রং এবং পাতলা চেহারা। উনি ঠিক হায়দারল্যান্ডের বাসিন্দা নন, এলাকাটা নাগালের মধ্যে। তার চেয়েও বড় কথা, কর্পোরেশনে অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টে কাজ করার সময় ওর নজরদারিতে ছিল জায়গাটা। মানে মানে নেপালবাবুর এখতিয়ারের মধ্যে ছিল পাড়াটা। তিনি খোঁজ খবর রাখতেন নদীকার। তাছাড়া ভদ্রলোকের জ্ঞান চর্চায় মতি আছে শুনলাম, একটু ন্যাক। চন্দন তারাপদ প্রায় একই সঙ্গে বলল, 13 নম্বর বাড়িটা চিনতেন উনি? চুরুট টানতে টানতে কিকিরা বললেন, সেনারই কথা। অসুবিধে কি জানো হে, ভদ্রলোকের একে বয়স হয়েছে, তাতে পেট রোগা মানুষ। কে যে তাকে 1 গুলি আফিং খাওয়ার পরামর্শ দিয়েছিল পেটের জন্যে। ফলে বুড়ো সন্ধেবেলায় একটু মৌতাতে থাকেন। তা থাকুন, আসল কথা কি বললেন? বললেন ওই বাড়িটা নিয়ে একটা গপ্প চালু আছে। এমন গপ্প কত বাড়ি নিয়েই থাকে।
সোয়া বছর আগে ওই এলাকা ছিল প্রায় অস্পৃশ্য, লোকজন ঘেঁষত না। পরে 2-4টে করে ঘর বাড়ি হতে হতে রাজা পঞ্চম জর্জের আমল নাগাদ ফ্যান্সি পাড়া হয়ে গেল, অ্যাংলো সাহেবদেরই আস্তানা। তারপর 20-25 বছর পরে জমে উঠল জায়গাটা। আর যুদ্ধের পর তো রথের মেলা। হালে 30-40 বছরে ওখানে যত্রতত্র যার যেমন খুশি পায়রার খুপড়ি করে হরেক রকম লোক থাকে। 13 নম্বর বাড়ির কি হলো? তারাপদ বলল। কিকিরা বললেন, নেপালবাবুর কথা যদি মানতে হয় তবে বলতে হবে এক পর্তুগিজ সাহেব একদা ওই বাড়িতে সংসার পেতেছিলেন, স্ত্রী, মেয়ে আর তিনি। উনি নাকি আফ্রিকা থেকে এদেশের কালিকট পর্যন্ত জাহাজে কাজ করেছেন, পরে এখানে। সাহেব কলকাতা শহরে একটা বেকারি চালু করেন, নিজেই মালিক। সাহেবী বাড়িতে তার বেকারি, পাউরুটি, কেক টেকের বিক্রি বাটা ছিল ভালোই। চন্দন বলল, তার মানে বেকারি করে ফেঁপে উঠেছিলেন? হতে পারে, 2টো পয়সা হয়েছিল, কিন্তু কপাল মন্দ সাহেবের। কলকাতায় বেরি ধরনের কি এক রোগ লাগলো, তাতেই মারা গেল স্ত্রী আর মেয়ে। আর সাহেব? বছরের মধ্যে তিনিও কবরের মধ্যে। এই দেখো, একটা কথা বলতে ভুলে গিয়েছি। সাহেব রীতিমতন গোঁড়া খ্রিস্ট ভক্ত ছিলেন। কলকাতায় একটা পর্তুগিজ চার্চ আছে না? তা থাকুক, ওর হিস্ট্রি আমি বাবা জানি না। কলকাতায় কি না আছে, আর্মেনি গির্জাও আছে, কত সাহেব শুভ এলো গেল বাপু। তা পর্তুগিজ সাহেবরা এখানে কি ব্যবসা বাণিজ্য করতো, কতই বা নিজেদের লোক ছিল, তাও বলতে পারবো না। সহজ কথাটা হলো এই যে ওই সাহেবের কাছে নাকি বিখ্যাত পাদ্রী পেইজের একটা ক্রস ছিল, অমূল্য সম্পদ। ক্রস? নেপালবাবু বললেন তিনি তাই শুনেছেন। হাতটাক লম্বা, সোনা দিয়ে তৈরি। ক্রসের ওপর হিরে পান্না চুনির কাজ, রকমারি দামি পাথরের। সাহেব ওটি পেলেন কেমন করে? কেউ বলে আফ্রিকা থেকে চুরি করেছিলেন, অ্যাবসিনিয়ার চার্চ থেকে, কেউ বলে লিসবনের কোনো চার্চ থেকে। তা এ তো সব গল্প হে, সত্যি মিথ্যে কেউ জানে না, জোর করে বলতে পারবে না। গল্পটা আপনি নেপালবাবুর মুখে শুনলেন? তাছাড়া আর কার কাছে শুনবো? আমার 14 পুরুষও জানে না এমনি সাহেব আর পর্তুগিজ সাহেবদের মধ্যে তফাৎটা কোথায়। আমাদের চোখে সব সাহেবই সাহেব। ভাগ্যিস ছেলেবেলায় ইতিহাস বইয়ে ভাস্কো দা গামার নাম পড়েছিলাম, নয়তো পর্তুগিজ যে কারা তাও জানতাম না। তারাপদ বলল, সেই ক্রসের কি হলো, যদি সত্যি সেটা থেকে থাকে? কিকিরা এবার রহস্য করে বললেন, শোনা যায়, মানে নেপালবাবু শুনেছেন, সেটি ওই 13 নম্বর বাড়ির মাটির তলায় কোথাও পোতা আছে। তারাপদরা যেন খানিকটা চমকে উঠল। চন্দনের চোখে চোখ রাখলো সে, যেন বলতে চাইল, কি বুঝছিস রে? চন্দন ইতস্তত করছিল। স্যার, এটা কি আফিংকুরের গপ্প? চন্দনই বলল শেষে। মাথা নাড়লেন কিকিরা। পরমেশ্বরই জানেন। আবার পরমেশ্বর কেন? আপনি আর কি জানেন, মানে নেপাল সমাচার? এই তো তোমাদের দোষ, বিশ্বাসও করবে না আবার যোগ করবে। বাড়িটার কি হলো তারপর, পর্তুগিজ সাহেব মারা যাওয়ার পর? হাত বদল আর জাত বদল, সবই ওদের জাত ভাইদের মধ্যে। তবে ওরা আর পর্তুগিজ নয়। 2-3 দফা হাত বদলের পর এলো পাগলা হ্যারিসের হাতে। ওই পাগলা হ্যারিস? লোকে তাই বলতো। কি করতো পাগলা হ্যারিস? কফিন মেকার, কফিন তৈরি করত। কি? কফিনের বাক্স তৈরি করত, অর্ডিনারি কফিন বাক্স থেকে দামি কফিন বাক্স পর্যন্ত। ওহে তারাবাবু, আমাদের যেমন তিল কাঞ্চন থেকে বৃষৎসর্গ শ্রাদ্ধ পর্যন্ত রয়েছে, গরিব বড়লোক মানুষ যে যেমনটি চায় করে, ওনারাও তেমন বারোয়ারি থেকে মনোহারি, যার যেমনটি ইচ্ছে কফিন বাক্সটি পছন্দ করে নেন। বাহ, কোনো সিনেমায় যেন দেখেছিলাম রাজকীয় একটা বাক্স তৈরি হচ্ছে, দেখতে পারো। আমার বেলায় হিন্দু সৎকার সমিতির ব্যবস্থা করবে, জলের দরে ভাড়া পাবে। আপনার তামাশা রাখুন, আর কোনো কিছু শুনলেন না? শুনলাম, কিকিরা বললেন, পাগলা হ্যারিস নাকি নিজের জন্য একটা কফিন বাক্স তৈরি করেছিল, অ্যাডভান্স ব্যবস্থা। চন্দন অবাক, কিকিরাকে দেখছিল, বলল, মানে?
আমরা যে কফিন বাক্সটা দেখেছি ঘরে, সেটা কি তবে পাগলা হ্যারিসের? খুব সম্ভব, কিন্তু সেটা তো ঘরেই পড়ে আছে, কবরখানায় যায়নি। না, যায়নি। কেননা যারা তার কবরের ব্যবস্থা করেছিল তখন, তারা হয়তো জানতো না যে হ্যারিসের বাড়িতেই তার নিজের হাতে তৈরি করা কফিন বাক্স পড়ে আছে। তোমরা ভুলে যাচ্ছ, পাগলা হ্যারিস দাতব্য হাসপাতালে মারা যাওয়ার পর যারা তার শেষকৃত্য করেছে, তারা ওদেরই একটা ছোটখাটো প্রতিষ্ঠান, দয়াধর্ম করাই তাদের কাজ। ওদের কি এসব জানার কথা? তারাপদ বলল, আপনি আবার কথা বলছেন স্যার? যে লোক মারা যাওয়ার আগে নিজের নাম, ঠিকানা, পরিচয় জানিয়ে যেতে পারলো, সে তার মনের শেষ ইচ্ছাটা জানিয়ে যাবে না? চন্দন মাথা নাড়ল। ঠিক কথা। তালুকদার আপনাকে এ ব্যাপারে কিছু জানায়নি? সে তো হ্যারিসকে আইডেন্টিফাই করতে গিয়েছিল। কিকিরা একটা শব্দ করলেন, যেন হতাশ হয়েছেন চন্দনের কথা শুনে। বললেন, তোমরা বেলাইনে যাচ্ছ। প্রথম কথা, হ্যারিস মর্টগেজ মামলায় বাড়িটা খুইয়েছিল, তারপর পালিয়ে যায়, বা খ্যাপাটা হয়ে যেখানে সেখানে ঘুরে বেড়ায়। কেউ তার খোঁজ পায়নি। পরে ওদেরই একটা চ্যারিটেবল হাসপাতালে এসে আশ্রয় নেয়। সব কথা বলার মতন অবস্থা ওর হয়তো ছিল না। তাছাড়া তালুকদাররা নিজের হাসপাতালে যাবেন কেন ডেড বডি শনাক্ত করতে? তাদের লোক গিয়েছিল। আর বাপু, মানুষের আয়ুর কথা। হ্যারি শেষ সময়ে কতটা বলতে পেরেছে, তার সাধ্য ছিল, কে বলবে? হতে পারে তার ক্ষমতায় কুলোয়নি। আপত্তি করা যাক বা না যাক, তারাপদরা চুপ করে থাকলো। নিজেই একসময় বললেন কিকিরা, তবে এসব তো গপ্প, শোনা কথা। পাগলা হ্যারিস সাহেবকে নিয়ে ওদের মহল্লায় গপ্পটা চাউর হয়ে থাকতে পারে। নিজেই হয়তো কাউকে ঠাট্টা করে বলেছিল সাহেব। তারপরে বাধা দিয়ে বলল, সেটাই হোক, ওই বাড়ির একটা ঘরে সত্যিই তো কফিন বাক্স আছে একটা। হ্যাঁ, এর কি উত্তর হতে পারে ভাবছি। একটা কালো ট্রাঙ্কও ছিল, আছে এখনো। আপনার কথায় হ্যারিসের কাজের বাক্স। কে অস্বীকার করবে হে? কোনো সচক্ষে দেখলাম। আপনার জ্যাকি কি হ্যারিস সাহেবের সব কথা জানে? কিছু জানে নিশ্চয়ই, তবে ওই যে ফাদার পেজ কিংবা সোনার ক্রস, গায়ে মণিমুক্ত বসানো, এসব গল্প বোধহয় জানে না, জানার কথাও নয়। আমি আফিংখোর বুড়ো নেপালবাবুর মুখে শুনেছি। গপ্পটা তাঁরও শোনা। আপনি বলছেন নেপালবাবুর বয়স 70-এর মতন? তিনি সেই আদ্যিকালের কলকাতার কথা জানবেন কেমন করে? কোনো চালু কাহিনী শুনেছেন বোধহয়। চুরুট ফেলে রেখে মাথার চুল ঘাটতে ঘাটতে কিকিরা দ্বিধার গলায় বললেন, সে তো আগেই বলেছি, এই কলকাতা শহরের কত কিছু নিয়েই বানানো গপ্প চালু আছে, আবার আসল ভেজাল মেশানো গপ্প আছে। নেপালবাবুর স্টোরিটাকে তুমি আমি না মানতে পারি, কিন্তু একটা কথা মানতেই হবে, ভদ্রলোক যে শুধু কর্পোরেশনের অ্যাসেস ডিপার্টমেন্টে এককালে কাজ করতেন শুধু তা নয়, ওর আবার পুরনো কাগজপত্র ঘাঁটা, বইপত্র পড়ার শখ ছিল। পাদ্রি পেইজ নামটা বইয়ে পাওয়া যায়। আফ্রিকায় ছিলেন পাদ্রি সাহেব। আর উনি বললেন, আজ আমরা সোনা সোনা করে কেঁদে মরি, কিন্তু 300-400 বছর আগে এইসব পর্তুগিজ, স্প্যানিয়ার্ড, ডাচরা বাইরে বেরিয়েছে জাহাজ নিয়ে নতুন নতুন দেশ খুঁজতে, ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা দেখতে। আর এরা যেমন মরেছে জলে ডাঙায়, তেমনি আবার কোথাও পা রাখতে পারলে মাটি গেড়ে বসার চেষ্টা করেছে, খুনো খুনি রক্তপাত করেছে। সেইভাবে তাল তাল সোনা মুঠো মুঠো মণিমুক্ত নিয়ে নিজেদের দেশে পালিয়ে গিয়েছে। তারাপদ জোরে হেসে উঠল, ঠাট্টার গলায় বলল, কিকিরা স্যার, আপনি কি মাস্টারি করতেন এক সময়? কিকিরাও হেসে ফেললেন। না বাপু, পৃথিবীতে দুটো জিনিসকে আমি ভীষণ ভয় পাই, নাম্বার 1 মাস্টারি, নাম্বার 2 স্নেক প্লেয়িং। স্নেক প্লেয়িং? চন্দন অবাক, বুঝল না। কিকিরা ঘাট দুলিয়ে বললেন রসিকতার গলায়, সাপ খেলানো, সাপ উড়ে দেওয়ার আমার ভীষণ ভয়। ওরা যেভাবে খেলা দেখায়, গা আমার শিউরে ওঠে। রাত হচ্ছিল,
তারপর তারা উঠি উঠি ভাব করল। তাহলে শেষ পর্যন্ত যে কি কেসটা? কেসটা গেট পড়ে যাওয়া, খোলা মুশকিল, জব্বর গেট। তবে একটা ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। কি ব্যাপারে? ওই বাড়িতে একটা কিছু লুকানো রহস্য আছে। যে কি কেন? কাউকেই ও বাড়ি ওরা কিনতে দেবে না। আর আমি বলছি, ওই ঘরটা যেখানে কফিন বাক্স আর ট্রাঙ্ক পড়ে আছে, ওই ঘরই হলো রহস্য, মিস্ট্রি। আর কদিন দেখি, তারপর একটা প্যাচ কষবো, হয় জিতবো না হয় হারবো। শ্রাবণ মাসের মাঝামাঝি কলকাতা শহর জলে ডুবে থাকলো দিন দুই। ঘটনাটা নতুন নয়, প্রতি বর্ষাতেই বার কয়েক এমন হয়। জলে তলিয়ে থাকে এমন জায়গা কলকাতায় কম নেই। 19-20-এর কথা বাদ দিলে 60-70-80 বছর আগেও যেখানে সেখানে জলে ভেলা ভাসিয়ে ছেলের দল মজা করত। আজও সেখানে জল থই থই করে বর্ষার মরশুমে মাঝে মাঝে। চন্দন ঠাট্টা করে বলে, চিরস্থির এই নীর, বুঝলি তারা, এর আর হেরফের হবে না। সেই চন্দনই অনেক কষ্ট করে জল সাঁতরে তার নতুন হাসপাতালে গেল চাকরি বজায় রাখতে। একদিন গেল, অন্যদিন পারল না। 4 দিনের মাথায় প্রায় স্বাভাবিক হয়ে এসেছিল শহর। মাঝে মাঝে মেঘলা থাকলেও রোদ উঠেছিল। কটকটে রোদও নয়, বাতাসও ছিল বাদলার ঠান্ডা মেশানো। নিজের পুরনো কোয়ার্টার এখনো ছাড়েনি চন্দন। দেরি হবে 1-2 মাস। সেদিন হাসপাতালে বেরোবার সময় ভবানী এসে হাজির, তার অটো নিয়েই। কি রে তুই? আমি হাসপাতালে বেরোচ্ছি, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। চল, ভালোই হলো। অটোয় উঠল চন্দন। ভবানী প্রথমটায় কিছু বলল না, সামান্য পরে বলল, দাদা একটা কথা। কি? সামান্য ইতস্তত করে ভবানী বলল, বদুয়ার নাম শুনেছেন? শোনেননি? বদুয়া? কে বদুয়া? রাজা শের, তার দলের লোক মস্তান। রাজাকে লোকে শের বলে, হেভি গুন্ডা। চন্দন অবাক। রাজা শের, বদুয়া, এসব নাম জীবনে সে শোনেনি, শোনার কারণও নেই। বলল, তোর কাছে গুন্ডা? দাদা, আমাদের লাইনে কমসম খোঁজ খবর রাখতে হয়। গাড়ি নিয়ে রাস্তায় বেরোই, বাঁধা রুট ছাড়াও এদিক ওদিক যেতে হয়। সব জায়গাতেই 1-8 জন চেনা থাকে। কি নাম বললি গুন্ডাটার? তার নাম যাই হোক, তোর কাছে কেন? ওদের ফরে আছে। বধুয়া খোঁজ করে আমার কাছে এসেছিল, জানতে চাইছিল সেদিন আমি অটোতে দুজনকে তুলে নিয়ে তাদের এরিয়ায় গিয়েছিলাম কেন, লোক দুটো কে। ভবানী বা ভব আজ অটো চালায়। চন্দন জানে ছেলেটা একসময় স্কুলে পড়তো। 9 শেষ করেছে কি তার বাবা মারা গেল আচমকা, ট্রামের ধাক্কা খেয়েছিল। কায় কষ্টে 2 দিন বাঁচিয়ে রাখা গিয়েছিল লোকটাকে। ভব বাপের জন্য হাসপাতালে আসতো, ছোটাছুটি করতো, হাতে পায়ে ধরতো ডাক্তারবাবুদের। তখন থেকেই ছেলেটার সঙ্গে চেনা চন্দনের। বাপ মারা যাওয়ার পর ভবানী মা ভাই বোন নিয়ে পথে বসে গেল। পেট চালাবে কেমন করে? মাঝে ছেলেটা বিগড়েও গিয়েছিল, পরে আবার শুধরে নিল। এই অটো তার নয়, শম্ভু বড়াল বলে একজনের, কারবারি লোক, ভবদের পাড়ার বড়াল বাবু। তা সে যাই হোক, অটোটা ভবই চালায়, না চালালে পেট চলতো না। চন্দন বলল, তোর পাত্তা পেলে কেমন করে? সব ওদের লোক আছে দাদা, নজর রাখতে। অটোর নম্বর তো আছেই, আমাদের গাড়ি নিয়ে ঘুরতেও দেখে। সেন্ট্রালে ঘুরি, সাউথ হলে ধরতে কষ্ট হতো। চন্দন অনুমান করে নিলেও কথাটার অর্থ। মাঝ কলকাতার অটো ভবানীর। ঘোরাফেরাও ধর্মতলা, ওয়েলিংটন, মৌলালি থেকে এপাশে হ্যারিসন রোড, কখনো এলাকার বাইরেও যেতে হয়। কাজেই বদুয়াদের চোখে পড়ে যাওয়া স্বাভাবিক। সাউথের অটো হলে খোঁজখবর করতে অসুবিধে হতো। ভবানী নিজেই বলল, দাদা আমরা হরদম ঘুরি, রাস্তাঘাটে পুলিশ পাবলিক কত হ্যাপা আছে, নিজেদের 2-4টে ঘাঁটি না রাখলে চলে না। বদুয়া খবর জোগাড় করে নিয়েছে। তুই কি বললি?
বললাম গাড়িতে সেদিন ডাক্তারবাবু ছিলেন আমার চেনা, আর তার এক বন্ধু আমি চিনি না। কি বললো তোদের বাবুয়া? বদুয়া। ভবানীর নামটা শুধরে দিল। বলল, বধুয়া জিজ্ঞেস করলো, কেন গিয়েছিলি ওইদিকে? আমি বললাম, ডাক্তারবাবু নিয়ে গিয়েছিলেন। আমি জানি না। বলল, গাড়ি দাঁড় করিয়ে রেখেছিলি কেন? বললাম, ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছিল, দেখছিলাম কোথায় বিগড়ে গেল। তারপর? বধুয়া বিশ্বাস করলো না, শাসিয়ে গেল। বলল, আর যাবি না ওদিকে, কেস রাজার, ফালতু ভোগে চলে যাবি। তোর ডাক্তারবাবুকে বলে দিস রাজা সেরকে থানা পুলিশের সমঝে চলে। চন্দন সামান্য উত্তেজিত হয়ে পড়ল। রাজা কি খুন খারাপি করে? টাকা পেলে সব করে। ভাড়াটে গুন্ডা, কিলার। ভবানী বলল, দাদা আপনি সাবধানে থাকবেন। দেখি, এখানে আমাকে ছেড়ে দে, হাসপাতাল সামনে। ভবানী অটো থামালো। দুপুরবেলা কাজের ফাঁকে চন্দন ক্যান্টিন থেকে চা খেয়ে ফিরছিল। হঠাৎ অবনীশের সঙ্গে দেখা। একি রে তুই? চন্দন অবাক। অবনীশ তার বন্ধু, ছেলেবেলায় স্কুলে পড়েছে একসঙ্গে, কতকাল পরে দেখা। অবনীশের পরনে পুলিশের উর্দি। অবনীশ বলল, তুই ডাক্তার হয়েছিস শুনেছি, এখানে আছিস? কই জানতাম না তো। বদলি হয়ে এসেছিস হবে। তুই গাধা পুলিশের চাকরি করছিস? কপাল ভাই, যার ভাগ্যে যা লেখা থাকে। আমি তো ভাবতাম তুই সিনেমা থিয়েটারে নেমে যাবি। অবনীশের চেহারা সত্যি সুন্দর, মুখের ছাদও নরম। পুলিশ সহ যেন তাকে একেবারেই মানায় না। সে হেসে বলল, বড্ড ভিড়, জায়গা পেলাম না। শেষে এই উর্দি। কবছর হলো? বছর 7-8। বড়বাবু না মেজবাবু? চরকি বাবু। অবনীশ হো হো করে হাসল। নে সিগারেট খা। সিগারেট ধরানো হয়ে গেল। দুই একটা পারিবারিক কথা। শেষে চন্দন বলল, তুই এখন কোন থানায়? লালবাজারে। হ্যাঁ, পুলিশ কি লালবাজারে? ভয় দেখাচ্ছিস? ভয় তো তোরা দেখাস। এই যে আজকের কেসটা ধর, আমার এক ডিস্ট্যান্ট রিলেটিভ পরশু এখানে ভর্তি হয়েছে। ডাক্তাররা প্রথম সন্দেহ করলো হার্ট, এখন বলছে ব্রঙ্কাইটাল অ্যাজমা। সকালে সময় হয়নি, এখন একবার খবর নিতে এসেছিলাম, ভালো আছে। চন্দন বলল, গুড নিউজ। তুই লালবাজারে কোথায় আছিস? রাস্তায়। তুই গাধা ট্রাফিক লাইনে নাকি লাল মোটর বাইক? ইস, গুন্ডা পেটাবার চাকরি পেলি না? তোর দরকার, বলিস পিটিয়ে দেব। একদিন বাড়িতে আয়, জমিয়ে গল্প হবে। এভাবে আড্ডা হয়? তুই থাকিস কোথায়? বেক বাগান। অবনীশ ঠিকানা বলল। চলে আসিস একদিন, একটু খবর দিয়ে আসবি। ফোন নম্বর? চন্দন মাথা নাড়ল। যাবে। চলে যাচ্ছিল অবনীশ। হঠাৎ কি মনে করে চন্দন বলল, এই শোন, তোর ট্রাফিক তো জুৎসই হলো না, ধর কোনো ব্যাপারে হেল্প দরকার হলো, পারবি না? কেমন হেল্প? আরে না না, এমন কিছু নয়, জেনে রাখছি, ভবিষ্যতে যদি কাজে লাগে। ভবিষ্যৎ সে তখন দেখা যাবে, চলি। চলে গেল অবনীশ। খানিকটা তফাতেই গাছতলায় তার মোটর বাইক রাখা ছিল। হাসপাতাল শেষ করে বাড়ি ফিরল চন্দন। বিশ্রাম করলো খানিক। বিকেল ফুরিয়ে এলো। কেমন একটা অস্বস্তি লাগছে, কি যেন খচখচ করছে মনে। স্নান সেরে পাজামা পাঞ্জাবি পরে বেরিয়ে পড়ল। কিকিরার কাছে যাবে। কিকিরা বাড়িতেই ছিলেন, বসে বসে তাসের খেলা প্র্যাকটিস করছিলেন। আসলে চন্দনরা দেখেছে কিকিরার একটা অভ্যেস হলো, গভীরভাবে যখন কিছু ভাবেন তখন স্থির থাকতে পারেন না, বাইরে কেমন চঞ্চল হয়ে ওঠেন। এসো চাঁদু। চন্দন এগিয়ে গিয়ে বসল। তারা আসেনি? কদিন ওর মুখ দেখিনি, আজ যদি বাবু আসেন। সামান্য কাজ বলেছি করতে, তাতেই কাবু হয়ে পড়েছে। চন্দন বলল, স্যার আজ একটা ব্যাপার হয়েছে। টাকালেন কিকিরা। চন্দন সকালের ঘটনার কথা বলল, ভবানীর কাছে যা যা শুনেছে। কোনো কথাই বাদ দিল না। কিকিরা মন দিয়ে শুনলেন সব। কিছুক্ষণ চুপচাপ থাকার পর বললেন, ওই ছেলেটাকে আর ওদিকে যেতে দিও না।
বারণ করো, বলে দেব, তবে ও নিজেই আর ওদিকে ভিড়বে না। তুমি? আমার ব্যাপারটা ভালো লাগেনি। চন্দন বিরক্ত হয়ে বলল, একটা গুন্ডা আমাকে শাসাবে? মুখোমুখি তো শাসাতে আসেনি, না হোক, তবু এটা তার থ্রেট। কলকাতা শহরে আজকাল গুন্ডা বদমাইশ এত বেড়ে গিয়েছে যে উটি মাছের সাইড যারা, মানে তুচ্ছ গুন্ডা, তারাও শাসায়। কি করবে বলো? ওদের ইউনিয়ন আছে কিনা জানি না, তবে ছোড়া ভোজালি সঙ্গেই থাকে। ঝুপ করে একটা চাক্কু যদি চালিয়েই দেয়। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? স্যার, আমি তারাপদ নই। রাজা না বধূ সে বেটা আমার কি করবে? কি করবে জানি না, তোমার মাথা গরম করারও দরকার নেই। রাস্তার কুকুরও কামড়ায়, যেচে তার লেজ ধরে টানতে যাবে কেন? একটু সাবধান হওয়া ভালো। চন্দন মাথা নাড়ল। সাবধান হওয়া মানে ঘরে লুকিয়ে বসে থাকা? ও কি হয় নাকি? ঘরে বসে থাকবে কেন? যেমন আছো থাকবে। তা একটা কথা তোমার ছেলেটি ঠিকই বলেছে। ওরা মানে জ্যাকিকে যারা বাড়িটা কিনতে দিতে চায় না, তারা কিন্তু তেমন তেমন হলে কেনা গুন্ডা, বা ভাড়াটে খুনিকে দিয়ে একে খুন পর্যন্ত করতে পারে, করবে। আমিও সেটা জেনেছি। পারচেজের কিলার তবে ওই রাজা। রাজা গজা যেই হোক, নামে যায় আসে না। সোজা কথা, ওদের হাতে কেনা খুনে আছে। কিকিরের কথা শেষ হওয়ার আগেই তারাপদর গলা শোনা গেল। ঘরে এসে চন্দনকে দেখলো তারাপদ। আমার মনে হচ্ছিল তুই আসবি। তোর মনের বাহাদুরি আছে, চন্দন ঠাট্টা করে বলল। আমি অনেকক্ষণ এসেছি, তুই বরং দেরি করলি। তারাপদ হাতের ঘড়ি দেখল, বলল না কিছু। ঘরে বাতির দিকে তাকালো। জোর নেই আলোয়। পাখাটাও গরুর গাড়ির চাকার মতন ঘুরছে। ভোল্টেজ কম নিশ্চয়ই, ছপ করে একসময় বেড়ে যাবে। তারাপদ বলল, আজ ওয়েদারটা ভালো, ফাইন। কদিন একেবারে নেতিয়ে রেখেছিল। বগলা জল এনে তারাপদকে দিল। আসবার সময় জল চেয়েছিল সে, টেস্টটা পেয়েছিল খুব। শ্যামলালের দোকানের কচুর এফেক্ট। খাবো না করেও খেয়ে ফেলেছিল অফিস থেকে বেরিয়ে। কিকিরা বললেন, সাধুর কথা শুনেছ? শোনো। তাকালো তারাপদ। কি রে? চন্দন ছোট্ট করে ভবানী বৃত্তান্ত বলল। শুনল তারাপদ, চুপ করে থাকলো কয়েক মুহূর্ত। শেষে বলল, আরে রাখ, অত সস্তা নাকি? রাজা মহারাজার মর্জিতে বেঁচে আছি। আমাদের কানুকে বললে অমন গুন্ডা পাড়াতেই পাওয়া যাবে। তারাপদ যেন নিতান্তই বন্ধুকে ভরসা দেওয়ার জন্য বলল কথাগুলো, যদিও সে জানে চন্দন যথেষ্ট সাহসী, গায়ে খানিকটা ক্ষমতাও রাখে। ভেতরে ভেতরে তার সামান্য অস্বস্তিও হচ্ছিল। কিকিরা অন্য কথায় চলে গেলেন, যেন রাজা গজার চিন্তাটা আপাতত করার কোনো কারণ দেখছেন না উনি। তারাপদকে বললেন, তোমায় যে কাজটা করতে বলেছিলাম করেছো? তারাপদ মাথা নাড়ল। যা বৃষ্টি গেল বেরোতেই পারলাম না, তবু 40% করেছি। আমাদের অফিসের চণ্ডীদা যানবাজারের অনেক খোঁজখবর রাখে। তার মামার বাড়ি ওদিকেই। বলল তালুকদারদের নাম জানে অনেকে। ওরা বাড়ি জমি কেনাবেচা থেকে সুদে টাকা খাটানো সব ব্যবসায়ী করে। মামলা মোকদ্দমার লাইনে ফেমাস। ওরা দোকান বাজারেরও মালিকানা করে। একবার কি দুবার ফিল্ম লাইনেও টাকা ঢেলে মার খেয়েছিল, তারপর থেকে হাত গুটিয়ে নিয়েছে। কিকিরা মাথা নাড়তে লাগলেন ধীরে ধীরে। শেষে বললেন, আমি কাল পরশু একবার ছোট তালুকদারের সঙ্গে দেখা করব। কেন, আগেও তো একবার করেছেন। সেবার ভদ্রলোক তেমন পাত্তা দিতে চাননি। তাদের গদির মানে দপ্তরের ম্যানেজারের কাছে ঠেলে দিয়েছিলেন। চন্দন বলল, ছোট তালুকদারের বয়স কত? 50-এর মধ্যেই। টাকার গরম দেখেছেন? তুচ্ছতাচ্ছিল্য করে নাকি পাঁচজনকে? না, অতটা নয়, তবে আসন বসুনও করেন না। মনে হলো অহংকারী ভাব আছে, তবে চাপা। বোধ হয় মূর্খ। তারপর বলল, দেখা করে কি করবেন? পাগল হ্যারিস সম্পর্কে ভালো করে খোঁজ খবর করব। বগলা চা নিয়ে এলো। সামান্য খোঁড়াচ্ছে। গত পরশু পড়ে গিয়েছিল সিঁড়ির মুখে, লেগেছিল হাঁটুতে। মারাত্মক চোট পায়নি। চা ধরিয়ে দিয়ে বগলা চলে গেল। তারাপদ বলল, পাগলা হ্যারিস তো মারা গিয়েছে।
ওর সম্পর্কে নতুন কি খোঁজ নেবেন? চাই চুমুক দিয়ে কিকিরা বললেন, পাগলা হ্যারিসের মারা যাওয়া নিয়ে একটা গোলমাল থাকতে পারে। সে কোনো সরকারি হাসপাতালে মারা যায়নি, নেহাতে এক মিশনারি চ্যারিটেবল শিখ হোমে মারা যায়। এসেছিল বেহালার দিকে কোথায় এক পুওর ওল্ড হোম থেকে। যে লোকটা একদিন নিজে থেকেই বেপাত্তা হয়ে যায়, কোথায় কেউ জানে না। সে মরার আগে কেমন ভাবে সেখানে গিয়ে পড়লো, আর কখনই বা চ্যারিটেবল শিখ হোমে এলো, আর কেনই বা মারা যাওয়ার আগে তালুকদারদের নাম ঠিকানা দিয়ে গেল, আন্দাজ করতে পারছি না। যে বডি আইডেন্টিফিকেশনের জন্য শনাক্তকরণ, হ্যাঁ তা তো ঠিকই, কিন্তু আরো তো লোক ছিল, তার বাড়ির আশেপাশের লোক, পাড়ার লোক। আপনি তো বলেছিলেন তেমন প্রতিবেশীও এসেছিল। আমাকে তালুকদারের ম্যানেজার যা বলেছিল তাই বলেছি, কিন্তু কোন প্রতিবেশী, কেমন প্রতিবেশী? তারা যদি জাল সাক্ষীর মতন হয়, তালুকদারদের কথায় এসেছে, তবে? তারা বোধ থতমত খেয়ে বলল, কি বলছেন স্যার, আসলের জায়গায় নকলের খবর হয়ে গেল? কিকিরা চুপ করে থাকলেন। দিন দুয়ের জায়গায় 4 দিন হয়ে গেল। উপায় ছিল না কিকিরার। দরকারি অন্য কাজগুলো না মিটিয়ে তালুকদারদের দপ্তরে গিয়ে লাভ হতো না। তারাপদের সঙ্গে গিয়েছিলেন কিকিরা, শিখিয়ে পড়িয়ে রেখেছিলেন কখন কি বলতে হবে, চোখ কান খোলা রাখতে হবে কেমন করে। তালুকদারদের অফিস না গদি দেখে তারাপদ নিচু গলায় বলল, স্যার এটা কি অফিস? এ তো সেরেস্তা টাইপের জমিদারি দপ্তর। কিকিরা বললেন, ওরা তো এক সময় ছিলই জমিদার, থানচালের কারবারও করতো শুনেছি আগে। এমন সেরেস্তা তুমি চিতপুরের দিকে এখনো দু একটা পাবে। সময়ের হাওয়া লাগেনি তেমন, পুরনো ফরাসে বসে আছে। কথা না বাড়িয়ে তারাপদ বলল, বৃহস্পতিবারের বারবেলায় দেখা করতে গেলেন, কাজের কাজ হবে তো? চলো না দেখি। যেমন বাড়ি তেমনই সিঁড়ি, বেখাপ্পা চেহারা, চুটের সাদাটে ভাব আর খুঁজে পাওয়া যায় না, হলুদ হয়ে গিয়েছে। খোলা চাতালে শ্যাওলা বসেছে, সিঁড়ির ধাপের ইট নড়বড়ে। একরাশ পায়রা ভেতর দালানের খাঁজে খোদলে একটানা শব্দ করে চলেছে, শ্যাতানির গন্ধ চারপাশে। কিকিরা ম্যানেজারের কাছে গিয়ে নমস্কার করে হাসলেন। মুখ তুললেন ম্যানেজার, 60-এর কাছাকাছি বয়স, মুখের গড়নটা গোল। তারপরে মনে হলো শিকারি বেড়ালের মতনই যেন দেখতে, গোল গোল চোখ, গোপের অর্ধেক সাদাটে হয়ে গিয়েছে, মাথার চুলও 12 আনা পাকা। চাই চিনেও না চেনার ভাব, কিংবা ম্যানেজারই মুদ্রা দোষ। কিকিরা বিনীত ভঙ্গি করে হাসলেন। আমায় চিনতে পারলেন না? আগে একদিন এসেছিলাম। ও, মুখটা দেখলেন ভদ্রলোক কিকিরার, চিনতে পেরেছেন যেন, তবু গম্ভীর। কি দরকার? ছোটবাবুর সঙ্গে একবার দেখা করব। ছোটবাবু? তিনি এখন ব্যস্ত আছেন। 10-20 মিনিটের জন্য দেখা হয় না? বললাম তো, একবার দেখুন না দয়া করে, কাজের কথা। আপনি চাইলে সবই হয়। বলতে বলতে কিকিরা অদ্ভুত কায়দায় দুটো 100 টাকার নোট ম্যানেজারের হাতে গুঁজে দিলেন। ম্যানেজার প্রথমটায় হকচকিয়ে গিয়েছিলেন। এ কি বলেই তারাপদর দিকে তাকালেন। অন্যের সামনে টাকা নেওয়ার ইতস্তত ভাব, অবশ্য নিতেও বাদল না। ম্যানেজার তার পানের চৌকো ডিবের মধ্যে টাকাটা রেখে দিলেন। পান নিয়ে মুখে দিলেন একটা, বাড়ির সাজা পান, শুকিয়ে গিয়েছে। পানের পর জর্দা, গন্ধ পাওয়া গেল। আমাকে বললে হতো না? আগে কথাটা ছোটবাবুকে না বলে আপনাকে আগে বলি কেমন করে, আপনিও শুনবেন বই কি। আগে ছোটবাবু। ও, দাঁড়ান দেখি। ম্যানেজার উঠে গেলেন। চৌকো ঘর, তফাতে বসে জনাচারেক কর্মচারী, টেবিল চেয়ারের বালাই নেই, তক্তপোষ, চিট, চাদর, ডেস্ক, খাতাপত্র, কাগজ, দুটো পুরনো পাখা ঘুরছে মাথার ওপর। তারা কত চাপা গলায় বলল, টাকাটা কেমন করে নিল দেখলেন? তুমি দেখো, এসব হলো দোস্তুর, আগের বারে ম্যাজিক দেখিয়েছি, এবার ভেলকি।
ছোটবাবু দরজার ছিটকিনি খুলে দিয়েছে, হে দেখা হবে। সামান্য পরেই ম্যানেজার ফিরে এলেন। যান, বেশি বিরক্ত করবেন না, ওর এখন বিশ্রামের সময়। আচ্ছা মশাই, এর আগে আপনি একদিন হায়দার লেনের 13 নম্বর বাড়ির খোঁজ করতে এসেছিলেন না? আপনার মনে আছে? ভাবছিলাম এবারে আবার কোন দরকারে ঘুরে এসে বলবো বলে তারাপদকে উঠতে বললেন ইশারায়। তাড়াতাড়ি করবেন, ছোটবাবু আধ ঘুমেছিলেন, তাকে বিরক্ত করবেন না বেশি। না না, তাই কি করি, কাজের কথা বলেই চলে আসবো। তারাপদকে নিয়ে কিকিরা ছোটবাবুর ঘরের দিকে পা বাড়ালেন। ফিসফিস করে বললেন, যা যা শিখিয়েছি তার বাইরে একটা কথাও বলবে না, ধরা পড়লেই মুশকিল। মাথা নাড়ল তারাপদ। ম্যানেজার মশাইয়ের দপ্তরখানার বাইরে এসে ঢাকা বারান্দা দিয়ে ডাইনে হাঁটলে কোনাকুনি একটা বাঁক। তার গায়েই ছোটবাবুর ঘর। কিকিরা আগে একবার এসেছেন, ঘরটা চেনেন। তালুকদারদের ছোটবাবুর ঘরের দরজা খোলাই ছিল। গরমকালে একটা পর্দা ঝুলতো খসের, এখন সেটা গুটোনো। কিকিরা তারাপদকে নিয়ে ঘরে ঢুকলেন ছোটবাবুর। ঢুকেই হাত জোর করে নমস্কার করলেন। তারাপদ খেয়াল করেনি প্রথমে, পরে আধা আধি একটা নমস্কার সেরে ফেলল। ছোটবাবুর ঘরে ফরস পাতা, আর এক পাশে লম্বাটে সোফাও, 3-4টি চেয়ার, টেবিলও আছে একটা। দেয়ালের সঙ্গে গেঁথে রাখা ছোট সিন্দুক বা আয়রন চেস্ট। পাখা ঘুরছিল। সস্তা এক ম্যাপ টাঙানো কলকাতা শহরের। দেয়াল ঘড়ি, ক্যালেন্ডার। ছোটবাবুর চেহারা দেখে বোঝা যায় ভদ্রলোক একসময় রীতিমতন স্বাস্থ্যবান ছিলেন। এখন স্বাস্থ্য নেই, কাঠামোটা রয়েছে। গায়ের রং কালো, ধারালো ধাঁচ মুখের, চকচকে চোখ, চশমা পরেন, মাথার চুল ছোট ছোট, বয়স 50-এর গায়ে গায়ে। ফরাসের উপরেই তাকিয়ায় হেলান দিয়ে আধশোয়া অবস্থায় ছিলেন ছোটবাবু। কিকিরাদের দেখলেন। আপনি কদিন আগে একবার এসেছিলেন না? ছোটবাবু বললেন। আগে, হ্যাঁ, আপনার মনে আছে? 13 নম্বর বাড়িটার খোঁজ খবর করছিলেন। যথার্থ। আজ আবার কেন? কিকিরা তারাপদকে দেখালেন। এটি আমার মক্কেল বলতে পারেন। বাইরের দিকে প্রমোটারি শুরু করেছে। চুঁচড়ো বাঁশ বেড়ে বেশি দিন হয়নি, বছর 2-3, তাতেই 2 পয়সা এসেছে। না, সেরকম কিছু নয়, তবে হালেও কলকাতায় কাজকর্ম করতে চায় অল্প স্বল্প। ধরুন 1,08,10। ছোটবাবু তারাপদকে দেখলেন। চেহারা দেখে 2 লাখের কারবারিও মনে হয় না। তবে আজকাল যা অবস্থা হয়েছে, কার পকেটে কালো তাসের কটা টেক্কা সাহেব বিবি বোঝা যায় না। তা আমি কি করব? আগে আমি একটা কথা ভাবছিলাম, আপনি একটু বিবেচনা করুন। বলছিলাম যে ওই 13 নম্বর বাড়ির জন্য আপনি লাখখানেক টাকা দাদন নিয়েছেন, কিন্তু বাড়িটা শেষ পর্যন্ত কি বিক্রি হবে? কেন? দাঁতের ওই চীনা ডাক্তার বোধহয় ও বাড়ি আর কিনবে না। কে বলল? আমার সেরকমই মনে হচ্ছে। আপনি তো জানেন, আগের বারই বলেছি, ওর সঙ্গে আমার জানাশোনা আছে খানিকটা। ওর মায়ের সঙ্গেও, বাপের সঙ্গেও ছিল, কিন্তু বাপ তো আর নেই। গতবার আমি ওর জন্যই এসেছিলাম, কিন্তু এখন দেখছি ডাক্তারের হাতে টাকা নেই তেমন। ধার ধরে চেষ্টা করছে। তাছাড়া ওই বাড়িতে পা দেওয়ার আগেই ওকে ঝঞ্ঝাট ঝামেলায় জড়িয়ে পড়তে হচ্ছে মশাই। লোকে ভয় দেখাচ্ছে, শাসাচ্ছে। চীনা ডাক্তারের মা একেবারেই রাজি নয় এখন। সে ওদের ব্যাপার। দাদনের টাকা আমি ফেরত দেব না তা বলে। আমি বলছিলাম হাত বদল হয়ে যাক না। কিকিরা তারাপদকে দেখালেন। ধরুন এ যদি আপনাকে 1,04,000 দাদন দেয়, আপনি আগের পার্টিকে তার টাকা ফেরত দিয়ে ওকে কাটিয়ে দিলেন। ছোটবাবু সোজা হয়ে বসলেন। সামান্য চুপ করে থেকে সিগারেটের প্যাকেট তুলে নিয়ে দেশলাই খুঁজতে খুঁজতে বললেন, আপনি আশ্চর্য লোক মশাই। কদিন আগে একজনের হয়ে দালালি করতে এসেছিলেন, আজ আবার অন্য একজনকে সঙ্গে নিয়ে এসেছেন দালালি করতে। দালালদেরও একটা নীতি থাকে, আপনার সেটাও নেই। কিকিরা হাসলেন, মুচকি হাসি। বললেন, জ্যাকি পারবে না বলে আমি একে এনেছি। নীতির কথা তুলছেন কেন? তাছাড়া আপনি তো জ্যাকিকে বাড়িটা বেচে দেননি এখনো, দেবও বলেছেন। আপনাদের নিজেদের মধ্যেই গোলমাল, শরিকি বিবাদ, কে কত পাবে। চুপ করুন।
ছোটবাবু ধমকে উঠলেন, আমাদের গোলমাল আমাদের ব্যাপার, সেটা মিটে যাবে, সেটেল হয়ে যাবে। বাড়ি আমি ওই দাঁতের ডাক্তারকেই দেব যদি দিই। কিকিরা তারাপদের দিকে তাকালেন একবার, তারপর কখন যেন পকেট থেকে নাইলনের এক দড়ি বার করে নিলেন। ফাঁস লাগাতে লাগাতে বললেন, তাহলে তো আপনার চোখের সামনে আমায় গলায় দড়ি দিতে হয় বাবু। আমি যে এর সঙ্গে 25,000 টাকা রফা করেছি, ছি ছি। ছোটবাবু সিগারেট ধরিয়ে নিয়েছেন ততক্ষণে। নাইলনের দড়ির গোল বড় ফাঁসটা কিকিরা নিজের গলায় গলিয়ে তারাপদের হাতে বাকি প্রান্তটা তুলে দিলেন। কি করছেন কি? আমি চেঁচিয়ে লোক ডাকবো? ডাকুন, তারাও সবাই দেখবে বলে কিকিরা চোখের ইশারায় তারাপদকে দড়ির প্রান্ত টানতে বললেন। এবার অদ্ভুত দৃশ্য, কিকিরার গলায় দড়ির ফাঁস লাগানো গোল করে, আর তারাপদ সেই দড়ির একটা প্রান্ত ধরে টানছে। ছোটবাবুর মুখ থেকে জ্বলন্ত সিগারেটটা পড়ে গেল কোলের উপরে। লাফিয়ে উঠে তাড়াতাড়ি আগুন নেভালেন। তারাপদ এমন ভাব করলো যেন দড়িটা টানছে, ফাঁসটাও কিকিরার গলায়। কিন্তু কি এক অবাক ব্যাপার, দম বন্ধ হওয়ার কোনো লক্ষণ নেই কিকিরার। ফাঁস যেন গলায় জড়িয়ে আটকেই থাকলো, শক্ত হলো না, চাপও লাগলো না। আর তারাপদের হাতে ধরা দড়ির অংশটা 2-3টে টুকরো হয়ে মাটিতে পড়ে গেল। ছোটবাবু ঘামতে লাগলেন, তারপর হাত জোর করে বললেন, মশাই প্লিজ এসব বন্ধ করুন। কিকিরা তারাপদকে ইশারা করলেন, দড়ি ছেড়ে দিল তারাপদ। গলার ফাঁস খুলতে খুলতে কিকিরা বললেন, এতেই আপনি ঘাবড়ে গেলেন? এটা কিছু নয়। ভ্যান্সি বলে এক ম্যাজিশিয়ান ছিল, 32 রকম নট মানে ওই গিট আর রোপ ট্রিক্স সাফাইয়ের খেলা দেখাতো। একে বলে জিরো নট, মানে যেভাবে গিট বেঁধে দেবো তার চেয়ে এক সুতো আর আগু পিছু নড়বে না। কপাল চোখ মুখের ঘাম মুছতে মুছতে বললেন, চলে যাক আপনার ফ্যান্সি ফ্যান্সি, এবার দয়া করুন আসুন। যাবো ঠিক, কিন্তু কথাটা শেষ হলো না যে। আবার কি কথা? বাড়িটার হাত বদল। তারপর তো কিকিরাকে বলল, আমি বেশি দিন বসতে পারবো না। সেখানেও কথা ছাড়া কিছু নয়। ছোটবাবু বললেন, এখন আপনারা যান, ভেবে দেখব। কিকিরা বললেন, শুনুন তালুকদার বাবু, আপনি হয়তো ঘাবড়ে যাবেন, তবু বলি, আমরা খোঁজ খবর করে জেনেছি পাগলা হ্যারিস বলে যাকে আপনার লোক শনাক্ত করে এসেছিল, সে একটা জিনিস লুকিয়েছে। ছোটবাবু ভয়ে কেমন আটকে উঠলেন। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি। পাগলা হ্যারিস বেহালার যে চ্যারিটেবল মিশনারি শিখ হোমে ছিল, সেখানে আমরা 2 দিন আগে গিয়েছিলাম। হ্যারিসের শরীরের অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল যে তার কোনো প্রতিরোধ ক্ষমতা ছিল না, ওষুধ বিশুধ কাজ করছিল না, নিউমোনিয়া হয়ে সে মারা যায়। তালুকদার অস্বীকার করলেন না। আপনার কাছে বলতে আপত্তি নেই, আমি একা বেহালায় যাইনি, সঙ্গে আমার একজন ডাক্তার ছিল। কিকিরা আর চন্দ্রের নাম বললেন না। ঠিক কিভাবে হ্যারিস মারা গেল তা নিয়ে সে কথাবার্তাও বলল। তাহলে আমি কি করব? আমি কি তাকে মেরেছি? না, আপনি মারেননি, কিন্তু হ্যারিস মারা যাওয়ার আগে একটা ডায়েরি বইয়ের মধ্যে পেন্সিলে কয়েকটা কথা লিখে রেখেছিল, লিখে একটা খামে ঢুকিয়ে রেখেছিল। আপনার লোক সেটা নিয়ে আসে। তালুকদার যেন আকাশ থেকে পড়লেন। কি বলছেন? আমি ঠিক বলছি। সেই ডায়েরিটা কোথায়? কি মুশকিল। ছোটবাবু যেন ধৈর্য হারিয়ে চিৎকার করে উঠলেন, মশাই, একটা পাগলা 2-4 ছত্র লেখা নিয়ে আমি কি করব? ও যদি আমাদের কথা নিজে না জানিয়ে যেত, আমরা ওর মারা যাওয়ার কথাও জানতাম না। নেহাত একসময় চেনা লোক বলে খবর পেয়ে আমার ওখান থেকে একজন গিয়েছিল, নয়তো কেউ যেত না। এ দেখছি রাস্তার আপদ ঘরে টেনে আনা। আপনি সত্যি কথা বলছেন? কেন, কি দুঃখে মিথ্যে বলবো? বেশ, কে গিয়েছিল আপনার এখান থেকে? ম্যানেজার জানে, ডাকবো তাকে? ডাকাডাকির পর ম্যানেজার হাজির। ছোটবাবু তিরিক্ষি মেজাজে বললেন, নাঙ্গসাই, ওই পাগলা হ্যারিসকে শনাক্ত করতে কে গিয়েছিল এখান থেকে? ম্যানেজার ঘরের অবস্থাটা অনুমান করতে পেরেছিলেন। অল্প সময় চুপ করে থেকে বললেন, ঘটক গিয়েছিল, সুশীল। কেন বাবু? ও কি একটা খাতা টাতা এনে জমা দিয়েছিল আপনার কাছে? না। ঘটক কোথায়? হে, আপনি কি বলছেন বাবু? ঘটক তো কবেই চাকরি ছেড়ে চলে গিয়েছে।
উত্তেজনার মাথায় কথাটা প্রথমে খেয়াল হয়নি, পরে খেয়াল করতে পারলেন তিনি কি বলতে গিয়ে কি বলে ফেললেন। ঘটক তো কবেই চলে গিয়েছে। নিজেই বিব্রতভাবে একবার কিকিরা আর একবার ম্যানেজারের দিকে তাকালেন। আমারও মাথা খারাপ হয়ে গিয়েছে, কিকিরা ম্যানেজারকে বললেন। ঘটকের বাড়ি কোথায়? শিবপুর। তবে তাকে কি আর আপনি দেখতে পাবেন? কেন? শুনেছি একদিন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল কালীঘাটে পুজো দিতে যাচ্ছি বলে, আর সে বাড়ি ফেরেনি। তারাপদ চুপচাপই ছিল, তার অস্বস্তি হচ্ছে, ঘাম ছিল। হঠাৎ বলল, কবে ঘটেছে এটা? কবে? হিসেব করে বললে মোটামুটি বছর 3-4 আগে। কিকিরের দিকে তাকালেন ছোটবাবু। সুশীল ঘটকের এক ভাই আমাদের সলিসিটার অফিসে টাইপিস্টের কাজ করে, জেঠতুতো খুঁড়তুতো ভাই, সে বলতে পারে ঠিকঠাক। কিকিরা আর কিছু বললেন না। খানিকক্ষণ অপেক্ষা করে ম্যানেজার বললেন, বাবু আমি যাই। ছোটবাবু হাত নাড়ার আগেই কিকিরা বললেন, আসুন আপনি। ম্যানেজার চলে যাওয়ার পর কিকিরা কিছুক্ষণ চুপচাপ ভাবলেন কি যেন। শেষে ছোটবাবুকে বললেন, আপনি এখানে কতদিন বসছেন? কিছু মনে করবেন না। বছর 10। দাদারা কোথায় বসেন? বড়দা আমাদের বইমাত্রেও ভাই, উনি চা বাগানের ব্যবসা দেখতেন, ডুয়ার্সেই ছিলেন, হার্টের অসুখের পর শিলিগুড়ি। মেজো দাদা? আমরা কলকাতাতেই থাকি, তবে আলাদা বাড়িতে। মেজরা অন্য ব্যবসা অফিস দেখে, সে খানিকটা বেয়াক্কেলে, টাকা পয়সা নয়ছয় করে, বড় মেজাজি। কিকিরা আর কথা বাড়ালেন না, বললেন, তালুকদার মশাই, আপনি মানে আমার মনে হচ্ছে অনেক কিছুর খোঁজ রাখেন না। তা কিছুদিনের মধ্যে হয়তো শুনবেন আপনাদের হায়দার লেনের 13 নম্বর বাড়ি নিয়ে হইচই পড়ে গিয়েছে। অবাক হবেন না। আজ আমরা চলি, পরে আবার দেখা হতে পারে। ভালো কথা, দাঁতের ডাক্তার জ্যাকিকে ঠকাবেন না। অবশ্য সব যদি ভালোই ভালোই মিটে যায়। চলি। তাড়াহুড়ো করার উপায় ছিল না। 3 কয়েক সময় গেল অন্য কটা কাজ সারতে। পরে সদল বলে কিকিরা 13 নম্বর বাড়িতে এসে হাজির। দুপুর তখন ফুরিয়ে আসছে। আগের দিন বৃষ্টি হয়েছিল, আজ শুকনো। জ্যাকি পকেট থেকে চাবি বার করতে করতে বলল, আঙ্কেল আমিও এই ঘরে আর ঢুকিনি। কিকিরা মাথা হেলালেন। তালাটা খোলো। বাড়িটার চারপাশে জমানো ইটকাঠের প্লাস্টারের চাঙরের আবর্জনা এখন মোটামুটি পরিষ্কার। কুলি মজুর আর কাজ করছে না, বন্ধ করে রেখেছে জ্যাকি এখনকার মতন। বাইরে থেকে বাড়িটাকে ভাঙাচোরা খাঁচার মতন দেখাচ্ছিল প্রায়। জ্যাকি দরজার তালা খুলল। ঘরে আলো নেই। জানলাটা খুলে দিল জ্যাকি। সময় লাগলো খুলতে। চন্দন ঘরটা দেখল, তারপর তারাপদকে নিয়ে জানলার কাছে সরে গেল। প্রথম থেকেই চন্দনের চোখে পড়েছে জানলাটা খড়খড়ি করা, অথচ না আছে কাচ, না লোহার শিক বা গরাদ, মানে একেবারে ফাঁকা জানলা। তারপর একটা পাল্লার সঙ্গে জানলার ফ্রেমের ভাঙা মরচে ধরা কবজা থাকলেও অন্য পাল্লার কবজা নেই। মা বলি তার জড়িয়ে যেন আলগা করে ঝুলিয়ে রাখা হয়েছে। জানলার গায়ে পেয়ারা গাছ। চন্দন গাছটা দেখছিল। বর্ষায় তেজি হয়ে উঠেছে। কিকিরা হঠাৎ বললেন, জ্যাকি ওটা কি? কাদার ছাপ। জ্যাকি ঝুঁকে পড়ে মেঝে দেখল, 2-3 জায়গায় দাগ। বলল, ফুটপ্রিন্ট। ছাপ আঙ্কেল? এই ঘরে কেউ এসেছে? আসে। আগে কি পায়ের ছাপ দেখেছ? জ্যাকি ভাবল কিছুক্ষণ। আগে এই ঘর এত ময়লা আবর্জনায় ভরা ছিল যে দাগ চোখে পড়ার কথা নয়। পরে সে আর তার ভাই মিলে ঘরটা পরিষ্কার করেছে ঠিকই, তবু কালচে মেঝেতে 2-4টে দাগ তারা খেয়াল করে লক্ষ্য করেনি। জ্যাকি বলল, বলতে পারবো না আঙ্কেল। তুমি বলছো পায়ের দাগ দেখেছ এখন? হ্যাঁ। চন্দন জানালার কাছ থেকে বলল, কিকিরা আমি একবার নিচ থেকে ঘুরে আসছি। বলতে বলতে সে পাল্লা খোলা জানলা দিয়ে গলে গিয়ে পেয়ারা গাছের ডাল ধরল। পুরো ডালটা বেঁকে গেল, শব্দ হলো পাতায়। তারপর আটকে উঠল। পড়বি! চন্দন ঝুলতে ঝুলতেই কায়দা করে বড় শক্ত ডাল ধরে ফেলল। তারপর নেমে গেল গাছ বেয়ে। কিকড়ে জানলার কাছে সরে এসেছিলেন তারাপদর আচমকা চিৎকার শুনে।
নিচে তাকিয়ে দেখলেন চন্দন শহুরে ছেলে নয়, গাছে চড়া, সাঁতার কাটা এসব সে ছেলেবেলা থেকে শিখেছে। কোন গাছের কোন ডালটা বেশি পলকা সে আন্দাজ করতে পারে। চন্দন মাটিতে নেমে গিয়ে কি দেখতে লাগলো। কিকিরা জ্যাকিকে বললেন, ঘরটা ভালো করে দেখো আর কি পাওয়া যায়। জ্যাকি প্রায় হামাগুড়ি দিয়ে ঘরের চারপাশ দেখতে লাগলো। তারাপদ বলল, কিকিরা, এই ঘরের বাইরে তালা থাকলে কি হবে? জানলা দিয়েই তো আসা যাওয়া করা যায়। কিকিরা বললেন, জয় দেখছি। বলেই চন্দনকে কে যেন বললেন জানালা দিয়ে মাথা ঝুঁকিয়ে। তারপর তারাপদর দিকে ঘাড় ঘোরালেন। ব্যাপারটা বুঝতে পারছো? কি? এই ঘরের বাইরের দিকে দরজায় যে কাঠের তক্তা মারা ছিল সেটা স্রেফ ব্লাফ। মানে তুমি যেন ওই বেয়ারা তক্তা মারা ক্রস দেখে ভেতরে আসতে না চাও। ভাবো, ঘরে ঢোকা নিষেধ, কিংবা ভয়ের, বা ধরো কোনো আপদ বিপদ। স্যার! চন্দন নিচে নেমে ডাকলো। কিকিরা মাথা ঝোঁকালেন। কি হলো? স্যার, গাছতলার মাটিতে জুতোর বড় বড় দাগ, বৃষ্টিতে কাদাটে হয়ে রয়েছে জায়গাটা। বুঝেছি, তুমি চলে এসো। জ্যাকি সারা ঘর খুঁজে কয়েকটা জিনিস পেল। দেশলাইয়ের কাঠি, সিগারেটের পোড়ার টুকরো, একটা তাস, হরতনের গোলাম। কিকিরাকে জিনিসগুলো দেখালো জ্যাকি। বাহ বাহ, এই ঘরে একটা আসর বসে তবে, ঠাট্টার গলায় বললেন কিকিরা। মোমবাতিটাতে টুকরো পেলে না? না। জ্যাকি মাথা নাড়ল। তারপর বলল, মোমবাতির কারবার এখন উঠে যাওয়ার মতন। আজকাল অনেক রকম হালকা আলোর ল্যাম্প পাওয়া যায়, ফ্যান্সি ল্যাম্প, ব্যাটারিতে জ্বলে, মিঠে আলো হয়। কিকিরা তাসটা দেখতে দেখতে বললেন, ঠিক বলেছ, মোমবাতির আলো বাইরে থেকে চোখে পড়ে, মানে উল্টো দিকের বাড়ি থেকে আলো চোখে পড়তে পারে। হালকা আলোর বেলায় সেটা হয় না, অতটা ছড়াতে পারে না। জ্যাকি বলল, কারা আসে এখানে আঙ্কেল? ধর্মপুত্ররা আসে না, গুন্ডা বদমাসদের ভালো আখড়া হয়েছে এখানে। নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু তারা কোথাকার? এই পাড়ার। চন্দন ফিরে এলো জানালা গলেই। স্যার, নিচে জুতোর দাগ দেখলাম স্পষ্ট। এইগুলো দেখো। চন্দনকে তার সিগারেটের টুকরো, দেশলাই কাঠিয়ে দেখানো হলো। দেখলো চন্দন, বলল, এ ঘরে যারা লুকিয়ে আসে। বাধা দিয়ে কিকিরা বললেন, আমার মনে হয় অনেক আগে থেকেই আসে। এটা তাদের মিটিং প্লেস। ভাঙা পুরনো বাড়ি, একটেরে একটা ঘর ছাদে ওঠার মুখে, এমন সুবিধের জায়গা আর হয় নাকি? জ্যাকি বাড়ি কেনার পর আসা যাওয়া করছে দেখে হালে হয়তো সাবধান হয়েছে। তারাই বোধহয় এই ঘরের দরজার বাইরে তক্তা মেরে বন্ধ করে দিয়েছিল, যাতে অন্য কেউ না এসে পড়ে। কেন? কেন খানিকটা বুঝতে পারছি, পুরোটা পারছি না। এটা গুম ঘর। ঘরের মধ্যে হোক বা না হোক, এই বাড়িতে দুটো খুন হয়েছে। এই ঘরে পাগলা হ্যারিসের কফিন বাক্স এখনো পড়ে আছে। লোককে ভয় পাওয়ানোর পক্ষে যথেষ্ট ভালো পাবলিসিটি। কালো ট্রাঙ্কটাও। সাধু, আমার বিশ্বাস দুষ্কর্মের জায়গা তো বটেই, ঘরটার মধ্যে কিছু খোঁজটোজও চলতে পারে। কি খুঁজবে স্যার? এতদিনেও খুঁজে পেল না? পাইনি, ভাবছে পাবে। মাঝে মাঝেই বোধহয় তল্লাশি চালায়, কিন্তু কি পাবে? হ্যারি সেখানে কোনো গুপ্তধন লুকিয়ে রেখে গিয়েছে? কোথায়? তারাপদে বলল, কিকিরা, যে লোক বাড়ি মর্টগেজ দিয়ে আর ছাড়াতে পারেনি, হাতছাড়া হয়ে গিয়েছে, তার ভিটে পাগলা আর ভিকিরি হয়ে ঘুরে বেরিয়েছে, মারা গিয়েছে চ্যারিটেবল হাসপাতালে। তার আর কি গুপ্তধন থাকবে? থাকলে এমন অবস্থা তার হয়? জ্যাকি বলল, ইট ইজ ট্রু আঙ্কেল, টাকা থাকলে কেউ ভিক মাগে। কিকিরা বললেন, তোমরাও তো ঠিকই বলেছ, কিন্তু এমন জিনিস যদি হয় যা বাজারে বিক্রি করা যাবে না, কিংবা বিক্রি করতে রাজি হয়নি হ্যারিস, তাহলে সেটা সে এ বাড়িতে ফেলে যাবে কেন? সঙ্গে করে নিয়ে যাবে। তাতে বিপদ হতো। আচ্ছা, এ বাড়িতে সে তো তার নিজের কফিন বাক্স রেখে গিয়েছিল। সে কোথায় মারা যাবে, কবে মারা যাবে, নিজে কি জানতো সে? তবু কফিন বাক্সটা রেখে গেল কেন? কেন এই ঘরে বসে বসে নিজের কফিন বাক্স বানালো? তার কি মনে হয়নি হ্যারিস মারা যাওয়ার পর
কার দায় পড়েছে তার কফিন বাক্স খোঁজ করার? কোনো জবাব পাওয়া গেল না। তারাপদ হঠাৎ বলল, কিকিরা, তাহলে কি হ্যারিস মারা যাওয়ার আগে কিছু লিখে গিয়েছিল কাগজে? আমার তো তাই মনে হয়। শিবপুরের ঘটক তালুকদারের লোক সেটা হাতে পেয়ে যায়, তার বাবুদের কাছে আর দেয়নি কাগজটা, নিজেই খুঁজে দেখতে গিয়েছিল ব্যাপারটা কি। দেখতে গিয়ে ও মরেছে। মরেছে? আমার আন্দাজ এ বাড়িতে প্রথম খুন হয় বছর 4 আগে। তালুকদারের কথা মতন হিসেবটা মিলে যাচ্ছে না তারাপদ? হ্যাঁ, সেদিক দিয়ে দেখলে মিলছে একরকম। দ্বিতীয় খুন? চন্দন জিজ্ঞেস করল। বলতে পারছি না, তবে ঘটকের মতন কেউ নাও হতে পারে। গ্যাং কেস। কে সে? তারাপদ বলল। অযথা কিকিরা যেন কথাটায় কান দিলেন না। ঘরের চারপাশে ঘুরতে ঘুরতে বললেন আপন মনে, আমি দুটো ব্যাপারে প্রায় নিশ্চিত। এক, এই বাড়ি বলো, ঘর বলো, কতকগুলো মিসক্রিয়েন্টের, গুন্ডা খুনি ক্লাসের লোকের মিটিং প্লেস। তারা এখানে এমন অনেক কাজ করে যা চোখের আড়ালে করা সুবিধার। এটা তাদের জমিদারি, কাউকে হাত বাড়াতে দেবে না। সাধারণ মানুষের সাধ্য নয় 13 নম্বর কিনে তার পজিশন নিতে পারে। জ্যাকির মতন অবস্থা হবে। ঠিক এই জন্যেই খদ্দের জোটে না বাড়িটার। তারপর ঠাট্টার গলায় বলল, আমাদের এখানে এটা নতুন কিছু নয় স্যার। কত বাড়ি শুনি বেওয়ারির সম্পত্তির মতো পাড়ার মাসলম্যানরা অকুপাই করে নিয়েছে, তাদের পেছনে আবার সাপোর্টও থাকে। চন্দন অনর্থক কথা থামিয়ে দিয়ে কিকিরাকে বলল, কিকিরা, এই বাড়ি ঘর একটা ডেন অফ মিসক্রিয়েন্টস, সেটা ধরেই নিচ্ছি। আপনার আরো একটা কথা আছে বলবার। সেটা কি? সেটা এই যে এখানে অত্যন্ত মূল্যবান একটা কিছু রয়েছে লুকানো। কি? নেপালবাবুর কথা যদি সত্যি হয় তবে বিশ্বাস করতে হয় পর্তুগিজ সাহেব যে ক্রসটি শুরু করেছিলেন পাদ্রি পেইজের সেই জিনিসটি। অসম্ভব। কেন? কোথাকার পাদ্রি পেইজ? নেপালবাবু বলেন আফ্রিকার। ওটা নাকি গল্প নয়, বিখ্যাত পাদ্রি, পর্তুগিজ, নিজের দেশ থেকে আফ্রিকায় গিয়েছিলেন। আমি বিশ্বাস করি না। কত বছর আগেকার এক গল্প। 300-400 বছর আগেকার ধরে নাও। পাদ্রির ক্রসটা তো তার গলায় তখন ঝুলতো না, চার্চে ছিল। হয় অ্যাবেসেনিয়ার, না হয় লিসবনের কোনো চার্চে। কেউ চুরি করেছিল। আমাদের পর্তুগিজ সাহেবের হাতে আসে জিনিসটা। লোকটি আদতে ছিল সেলার। পরে এ দেশে এসে ঠিক কোথায় উঠেছিল, কালিকট না কোচিন বলা মুশকিল। শেষ কবে থেকে গুছিয়ে বসে কলকাতায় এসে। জ্যাকিও মাথা নাড়ল, বলল, সে এরকম কোনো কথা আগে শোনেনি পর্তুগিজ সাহেবের। তারাপদ বলল, আপনি এখনো সেই ক্রসের কথা ভাবছেন? যদি সেটা থেকেও থাকে, পাগলা হ্যারিসের হাতে যাবে কেমন করে? কিকিরা মাথা নাড়লেন। যাওয়ার কথা নয়, তবে ঘটনাচক্রে অনেক অঘটনই ঘটে যায়। 200-400 বছরের আগেকার জিনিস হামেশাই হাতে এসে যায় আচমকা। বেশ তো, তোমরা বিশ্বাস করো না, তবে আমি একবার চেষ্টা করব। মনে হয় না জিনিসটা যদি থাকে অবিকল সেইভাবেই পাবো। তবে পর্তুগিজ সাহেব যদি দয়া করে থাকেন একটা আঁচ পেতে পারি। চন্দন বলল, ঠিক আছে, এখন চলুন, বিকেল পড়ে আসছে। বাইরে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, সন্ধেও হয়ে এলো। ছেনুর রেস্তোরাঁয় ছোট একটা খুপড়ি আছে পেছন দিকে। ওই খুপড়িতে বসে ছেনু মাঝে মাঝে জিরিয়ে নেয়, হিসেবের খাতাপত্র দেখে কখনো, আবার গল্প গুজবও করে পুরনো বন্ধুদের সঙ্গে। কিকিরাকে সেই খুপড়িতে বসিয়ে ছেনু কথা বলছিল। কিকিরার সামনে চায়ের কাপ, দুধে একেবারে সাদা, চিনিরও মাত্রা নেই। কিকিরার কথা শুনে ছেনু তার গোঁফ একটু চুলকে নিল, তারপর বলল, মামু, আমি নিজে আর কোথাও হাত লাগাই না, আপনি জানেন। টিক্কা টিক্কাও নিয়ে নিয়েছি। পুজো আর্চা করি না করি, বাড়িতে মা কালীর মূর্তির পায়ে দুটো জবা ফুল না দিলে শান্তি পাই না। ও কথা যাক, আপনার দরকারে 2-4টে সোলজার আমি জুটিয়ে দিতে পারবো। কিকিরা বললেন, শোনো, খুনোখুনির কাজ এটা নয়, সেরেফ গার্ড। ওই 13 নম্বর বাড়িটা আমি একদিন ঘেরাও করতে চাই। থানায় বলুন না। না, থানায় বললে কাজ হবে না। আর থানা যদি নজর রাখতো ওই বাড়িতে, কি গুন্ডা বদমাসদের রাখা হতো? আমি তোমায় বলছি, ওখানে একটা ঘাঁটি আছে, জুয়া নেশা ভাঙ। আরে এ তো আজকাল শহরের রীতি হয়ে গেছে মামু। এরা হলো পাতি গুন্ডা, নোংরা কাজ করে পেট ভরায়।
আমাদের টাইমে ছুঁচুগিরি ছিল না। হ্যাঁ, হাত পা চালাবার আগে হাঁক মারতাম, তাতেই সব ভরকে যেত। তুমি তাহলে লোক দিচ্ছ, হয়ে যাবে। আমরাও কজন আছি। আমার তরফে কজন সোলজার লাগবে? 2-3 জন। ভাববেন না, সোলজাররা মেশিন তৈরি রাখবে। মেশিন? ছেলে যেন মুখ আলো করে হাসল, তারপর হাত আর আঙুলের ইশারায় পিস্তলের ব্যাপারটা বুঝিয়ে দিলে। কিকিরা সবাই মাথা নাড়লেন। না না, ওসব একেবারেই নয়, অন্যরকম কিছু হলে বিপদে পড়ে যাব। সেন মাথা নাড়ল। মামু, ভয় দেখাবার জন্য বলছিলাম, চালাবে না? না, দরকার নেই। কিকিরা উঠে পড়বার জন্য তৈরি। আমি তোমায় কাল পরশুর মধ্যে দিনটা জানিয়ে দেব। ধরে নাও এই হপ্তার শেষে। তুমি কথা বলে রাখবে। সেন মাথা হেলিয়ে সায় দিল। উঠে পড়ে কিকিরা বললেন, সেনু, একটা কথা বলতে পারো? ওসব তুমি জানবে কেমন করে? ওই যে ভদ্রলোক নেপাল বাবুর কাছে আমায় নিয়ে গিয়েছিলে, উনি কি গল্প গাছা করতেই ওস্তাদ, না সত্যিই খোঁজখবর রাখেন? সেনু বলল, উনি বুড়ো মানুষ, কর্পোরেশনে চলে বেরিয়েছেন অনেক কাল। এমনিতেই শুনেছি পেটে বিদ্যে আছে, এর বেশি কিছু জানি না মামু। কিকেরে ছাতাটা উঠিয়ে নিলেন। সেনুর ঠিক যা বলা উচিত তার বেশি কিছু বলেনি। সে এর বেশি বা কি করে জানবে। চলি সেনু, যা বললাম মনে রেখো। কিকিরা রাস্তায় নেমে বুঝলেন বৃষ্টির জোর সামান্য বেড়েছে। 2-10 পা এগিয়ে একটা ট্যাক্সি ধরেছিলেন কিকিরা। ঘড়ি দেখার দরকার নেই, আন্দাজেই বোঝা যায় 8টা বাজেনি এখনো। যাকে চেম্বারি বাড়িটার সামনে এসে ট্যাক্সি ছেড়ে দিলেন। এক হাতে ছাতা ধরে আছেন, অন্য হাতে রুমাল, মুখের এক পাশ রুমালে চাপা। জ্যাকি রোগী দেখা প্রায় শেষ, কারা যেন দাঁত ফিলিং করছিল। চেম্বারের ভেতর থেকে অস্পষ্ট কথা ভেসে আসছিল এক আধবার। সামান্য পরেই লোকটা বেরিয়ে এলো। চীনে মাঝবয়সী। জ্যাকির চেম্বারে একটা ছোকরা থাকে, হিন্দি সিনেমার ফাইটারদের মতন, মাথার চুল ছোট ছোট, এক কানে একটা তামার আংটা ঝোলানো। কিকেরা চেম্বারে ঢুকে পড়লেন। আঙ্কেল। চলে এলাম। আজ তুমি কোনো ফোন পেয়েছো? মাথা নাড়ল জ্যাকি। এখনো পাইনি। জ্যাকির অফিস টেবিলটা দেওয়াল ঘেঁষে, জানলার দিকে দাঁত তোলার হেলানো চেয়ার, হাত কয়েক তফাতে কাচের সেলফের মধ্যে নানা ধরনের যন্ত্রপাতি, একটা র্যাকে গোটা কয়েক ছাঁচ পড়ে রয়েছে দাঁতের। কিকিরা বললেন, কটা বাজলো? 8:15। তার 10-15 মিনিট দেখো, যদি ফোন আসে ভালো কথা। বলতে বলতে টেবিলের পাশে রাখা চেয়ারে গিয়ে বসলেন। চুরুট ধরালেন অন্যমনস্কভাবে। বললেন, যদি আজ ফোন আসে আমায় একবার গলাটা শুনিয়ে দিও। তবে কথা বলার সময় তোমায় একটা চালাকি করতে হবে, ঘাবড়াবে না, ভয় পাবে না, শুধু বলবে, কি বার যেন আজ? মঙ্গলবার, 11 তারিখ। বলবে আসছে রবিবার, সানডে, সন্ধ্যের পর তোমায় 13 নম্বরে মিট করতে। আমায় মিট করতে বলবো? জ্যাকি কিছুই বুঝলো না। বলবে বলবে তুমি একটা মিটমাট করতে চাও, সেটেলমেন্ট। এভাবে চলতে দিয়ে লাভ নেই। তাছাড়া তুমি যদি তার সামনাসামনি বসে কথা বলতে পারো, তারও লাভ হবে। তোমার হাতে এমন একটা ইনফরমেশন আছে যাতে সে হাত লাগালে অনায়াসে কয়েক লাখ টাকা বানাতে পারে। মানে দুজনে ভাগাভাগি হলেও 50-50, সে লাখ কয়েক হাতে পেয়ে যেতে পারে। জ্যাকি কথা বলতে পারছিল না, মাথায় ঠুকছিল না কি বলছেন কিকিরা। বোকার মতন তাকিয়ে থাকলো। আঙ্কেল, লাখ টাকা, লাখ লাখ টাকা, হোয়ার ফ্রম? আর ইউ ম্যাড? কিকিরা বললেন, কি করবো হে বাপু, আর কিছু মাথায় আসছে না। এটা তোমার বাজি ধরা, প্লেইং লাস্ট কার্ড। লাগলে লাগবে, না লাগলে তোমায় বলবো 13 নম্বর বাড়ির আশা ছেড়ে দেওয়াই ভালো। দাদনের টাকা তুমি ফেরত পাবে কি পাবে না আমি জানি না। একটা কাঁচা লেখাপড়া কি করেছো তালুকদারের সঙ্গে, আমি বাপু জানবো কেমন করে? একই বলল, আজ যদি ফোন না আসে, রোজ তো আসে না, কাল আসবে, পরশু আসবে, এলেই যেমনটি শিখিয়ে দিলাম বলবে লোকটাকে, তারপর আমায় খবর দিয়ে আসবে। হাতে আমার অন্তত 2-1 দিন থাকা দরকার। মাঝে 4টে দিন রইল, দেখো কি হয়। 8:30 বেজে গেল। জ্যাকি বলল,
আর ওয়েট করবেন? না, চলো। আমি সঙ্গে যাই? না, আমি পেশেন্টের মতন এসেছি, পেশেন্টের মতনই চলে যাব। আঙ্কেল, ওদের ওয়াচম্যান আছে, আমার কিছু হবে না, এখানে ট্যাক্সি পেয়ে যাব। নিচে পানওয়ালা আছে, আপনি ওয়েট করবেন, ট্যাক্সি পেলে তবে। ঠিক আছে। কিকিরা ছাতা তুলে নিয়ে চলে যাওয়ার আগে আরও একবার মনে করিয়ে দিলেন জ্যাকিকে কি কি বলতে হবে ফোন এলে। জ্যাকি মাথা নাড়ল, বলল, আঙ্কেল, ফোন যদি না আসে? এই উইকে এলো না। পরের সপ্তাহে আসবে। জ্যাকি, সোজা ব্যাপারটা ভেবে দেখো, ওরা তোমায় নজর রেখেছে দিনের পর দিন, রেখেছে কিনা? আমি ওই 13 নম্বর বাড়িতে যাওয়ার পর থেকেই। মোর দ্যান আ মান্থ। হ্যাঁ, তুমি আজকাল একা তোমার ভাইকে নিয়ে কতবার গিয়েছো আমি জানি না, আমাদের নিয়ে কবারই গিয়েছো, ওরা সেটা দেখেছে। আপনি 5 বার গিয়েছেন, আপনারা সবাই 3-4 বার। ফোন তুমি পাবে। জ্যাকি আর কিছু বলল না। কিকিরাও আর দাঁড়ালেন না চেম্বারে। নিচে নেমে পানের দোকানের সামনে দাঁড়ালেন কিকিরা। বৃষ্টি থামেনি, জোরেও পড়ছে না। ছাতা মাথায় কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকলেন। রাস্তার আলো বৃষ্টির জলে ঝাপসা হয়ে রয়েছে। ট্যাক্সি চোখে পড়ছিল না কিকিরার। হাঁটতে লাগলেন। আন্দাজে ঢিল ছড়ার মতন একটা ঢিল তিনি ছুঁড়ে দিয়েছেন। সেটা লাগবে কি লাগবে না তিনি জানেন না, তবে কথায় আছে, ক্রিমিনালদের মনের পাল্লা লোভের দিকেই ঝুঁকে থাকে বেশিটা। দেখা যাক কথাটা এখানে কতদূর খাটে। ঘুটঘুটে অন্ধকারে গে যেন হাত রাখলো কাঁধে। লোকটি চমকে উঠল। কে? লোকটির গায়ে গায়ে 2-1 পা পিছনে তার সঙ্গী ছিল। সাবধানে আসছিল সে, চোখ কান সতর্ক। তবু সে বুঝতে পারেনি অন্য কেউ অন্ধকারে লুকিয়ে আছে। সঙ্গে সঙ্গে পকেটে হাত দিল, দিয়েই বুঝতে পারল তার ঠিক পিঠের কাছে কেউ দাঁড়িয়ে আছে। আসুন। কে আপনি? এভাবে গায়ে হাত দিলেন? গলার স্বর থেকেই আপনি বুঝেছেন আমি কে। তাছাড়া আপনার মতন বুদ্ধিমান মানুষ নিশ্চয়ই আন্দাজ করেছিলেন আমি এখানে হাজির থাকতে পারি। আসুন আপনারা। সেই ঘর। প্রথমে টর্চ, পরে 2টো বড় মোমবাতি জ্বেলে দিল জ্যাকি। কিকিটার গায়ে কালো আলখাল্লা গোছের জামা, প্যান্টটাও কালো, মাথায় কালচে রুমালের ফেটটি। লোকটির দিকে তাকিয়ে মুচকি হাসলেন কিকিরা। বললেন, ম্যানেজার বাবু, আমি আদতে ম্যাজিশিয়ান। আমরা কখন কিভাবে কোন খেলা দেখাবো সেইভাবে সাজাতে পারি। রাজা গজা থেকে সন্ন্যাসী সবই। ওগুলো চমক, পার্ট অফ দ্য গেম। আমাদের যা মানায় আপনাকে মানাবে কেন মশাই? আপনি তালুকদারদের গদির ছেলেস্তাই ধরুন। গদির ধুতি পাঞ্জাবি পরা ম্যানেজার, চাঁদের প্যান্ট শার্ট আপনাদের মানাবে কেন? মাথার চুল এতটা কালো নয় আপনার, ওটাও চালে ভুল। ম্যানেজার চুপ করে থাকলেন। ঘরের মধ্যে কালো বাক্সটা দেখতে পাচ্ছিলেন না। কোথায় গেল? কফিন বাক্সই বা কোথায়? তার বদলে এক লম্বাটে সরু বেঞ্চের ওপর যেন চাদর পাতা, মাটি পর্যন্ত ঝুলে রয়েছে। ওটাই কি কফিন বাক্স? কিকিরার ঠাট্টা হজম করছিলেন মুখ বুজে। কিকিরা ম্যানেজারের সঙ্গীর দিকে তাচ্ছিল্যের চোখে তাকালেন। আপনার বডিগার্ড এ পাড়ার রাজা না কি নাম? শের বলে লোকে। রাজা যেন খাঁচায় ধরা পড়েছে। রাগে তার চোখ জ্বলছিল, কিন্তু একেবারে অসহায়। জ্যাকির বক্সিং লড়া ভাই ট্যানারিতে কাজ করতে করতে যেন নিজের গায়ে চামড়াই পাল্টে ফেলেছে। রাজার গা ঘেঁষে দাঁড়িয়ে, চাদর ঢাকা লম্বা বস্তুটার মাথার দিকে তারাপদরা। কিকিরা ম্যানেজারকে বললেন, আমি আমার মক্কেল জ্যাকির হয়ে কথা বলছি। আপনি তো সেটা বিলক্ষণ বোঝেন। এটা আদালত নয়, তবে একটা বোঝাপড়ার কথা ছিল বলে আপনার সঙ্গে কয়েকটা বাতচিত। আলাপ আর কি করতে হচ্ছে। কি নাম আপনার? আমরা জানি নামটা, তবু একবার নিজের মুখে বলুন। ম্যানেজার 2 মুহূর্ত চুপ করে থেকে বললেন, নরেশ মজুমদার। নরেশচন্দ্র মজুমদার। কিকিরা বললেন মজার গলায়, মাঝেরটা বাদ দেবেন না মশাই, মাঝে হলো স্যাকরার জোর। আপনি তো পদ্মপুকুরে থাকেন। হ্যাঁ, তাতে কি? তালুকদারের কাছে কাজ করেছেন ক বছর? 16 বছর। 16? নরেশবাবু, আপনি একটু গোলমাল করছেন। 2 বছর বড়বাবুর কাছে চা বাগানে ছিলেন। উনি বোধহয় আপনাকে তাড়িয়ে দেন, তারপর? তাড়িয়ে দেননি, বনিবনা হয়নি। এখন আপনার বয়স বোধহয় 52 কি 54।
তামশাই, আপনি ছোটবাবুর মাথায় কাঁঠাল ভাঙছিলেন, ভালোই ছিলেন, হঠাৎ ঘটককে নিয়ে খেলতে গেলেন কেন? আপনি তাকে খুন করিয়েছেন। ম্যানেজার নরেশের মুখ ভয়ে আতঙ্কে কেমন যেন হয়ে উঠল। চোখ স্থির, পাতা পড়ছিল না। কিকিরা অপেক্ষা করতে লাগলেন। নরেশ হঠাৎ চিৎকার করে বলল, আপনি কে? পুলিশের মতন কথা বলছেন? ঘটককে আমি খুন করিয়েছি? কেন? কে বলেছে এ কথা? ঘটকের ফ্যামিলি? কিকিরা মাথা নাড়লেন। না, তার ফ্যামিলির লোক আজও জানে না সে কোথায় হারিয়ে গিয়েছে। থানা, পুলিশ, ভবানী ভবন কম করেনি। নো ট্রেস। তবে আপনি জানেন ঘটক কেন খুন হয়েছিল? আমি জানি। জানেন, পাগলা হ্যারিসের হাতে লেখা একটা কাগজ আর কিছু লেখার কথা ঘটক দেখেছিল, চুরি করেছিল। আপনি তার কাছে দেখেছিলেন মাত্র, হাতাতে পারেননি। ঠিক সেই জন্য এই বাড়িতে ঘটককে আপনারা খুন করেন। মিথ্যে কথা, বানানো কথা। মিথ্যে কথা? কিকিরা রাজার দিকে তাকালেন। রাজা, এ বাড়িতে প্রায় 4 বছর আগে খুন হয়েছিলেন একজন। তুমি জানো কে খুন করেছিল? রাজা বলবে কি বলবে না করে বলল, আমি করিনি স্যার, আমাদের গুরু মায়ারাম করেছিল। সে গত বছর ব্যাংক ডাকাতি করতে গিয়ে পুলিশের গুলিতে মারা গেছে। যাক, ল্যাটা চুকেছে। কিকিরা বললেন, তুমি তবে একটা কথা স্বীকার করছো, ঘটকের প্রাণটা তোমার গুরুর হাতেই গিয়েছে। শুধু আর একটা কথা বলো, এই ম্যানেজার বাবুই টাকা খাইয়ে খুন খারাপির কাজটা করিয়েছেন কিনা? রাজা একেবারে অসহায়, কথা লুকোবার চেষ্টা করে লাভ নেই, মাথা হেট করে স্বীকার করে নিল। নরেশ মজুমদার কর্কশ গলায় বললেন, এটা কোনো প্রমাণ নয়। আইন আদালত করে বুড়ো হয়ে গেলাম মশাই। রাম বলল শ্যামের কথায় যদু খুন হয়েছে, আর আইন তা মেনে নেবে। মা আমার বাড়ি। ম্যানেজারের কথার কোনো জবাব না দিয়ে কিকিরা রাজাকেই বললেন, তোমরা এ বাড়িতে আসো জানালা টপকে। তোমরাই এই ঘরের দরজা বাইরে থেকে কাঠের তক্তা মেরে বন্ধ করে রেখেছিলে, যাতে কেউ ঘরে আসতে না পারে। রাজা চুপ। তার গলায় পাতলা সোনার হার, হাড়ের সঙ্গে একটা লকেট। কার লকেট কে জানে? এখানে কেন আসতে? কিকিরা বললেন, তুমি না বললেও আমরা জানি। এই ঘর থেকে তোমাদের ব্যবসা হতো, চোরাই নেশা, গাঁজা, চরস, কোকেন। ওই যে কিসব বলে এখানে লুকিয়ে রাখতে, আমদানি হলে পরে বাইরে গিয়ে পার্টির কাছে বিক্রি করতে। নসির কৌটোয় কি থাকতো হে? নেশা, পাউডার। 13 নম্বরের ভাঙা পুরনো বাড়ি, ছাদের দিকের ঘর, তোমাদের আড্ডা হয়ে উঠেছিল। জায়গাটা পছন্দসই, তাই না? রাজা একবার আর চোখে ম্যানেজারের দিকে তাকালো। মজুমদার বাবু আমাদের একটা মাস খরচা দিতেন, বলেছিলেন বাড়িটা নজরে রাখতে। আমরা স্যার। কিকিরা কথা শেষ করতে দিলেন না রাজাকে। বললেন, জানি, মানে পরে বুঝতে পারলাম, বলে ম্যানেজারের দিকে তাকালেন। ঘটকের সেই কাগজটা তো আপনার কাছে নেই, নকলটা আছে। আপনি ঘটককে ধোঁকা দিয়ে কাগজটা নকল করিয়ে নিজের কাছে রেখেছেন, তাই না? কি করেছি সেটা আমার ব্যাপার। ব্যাপার আপনারই কিনা বলতে পারবো না, তবে কাগজটা যদি দেখান। ম্যানেজার বুঝতে পারলেন গায়ের জোর দেখিয়ে লাভ হবে না। তিনি একা। খানিকটা ইতস্তত করে পকেট থেকে একটা কাগজ বার করে দিলেন। ময়লা চিট হয়ে গিয়েছে কাগজটা, 4 ভাঁজে ভাঁজ করা। কাগজটা নিলেন কিকিরা, মন দিয়ে দেখলেন, দেখালেন জ্যাকিকে। তারাপদ আর চন্দনও দেখল। অনেকক্ষণ পরে কিকিরা বললেন, মশাই, এই বাগানের এক পাশে একটা জাহাজি কম্পাসের ছবি, অন্য এক পাশে একটা হাওয়া মোরগ বা ওয়েদার ককের ছবি। তলায় একটা অঙ্কের মতন কি লেখা আছে। আপনি এরই ভরসায় বসে আছেন কবে লাখ টাকা কামাবেন। আপনি বেশি পণ্ডিত। না, আমি পণ্ডিত নয়, মুখ্যসূক্ষ্ম মানুষ। তবে একটা কথা আপনাকে বলতে পারি, পর্তুগিজ পাদ্রি ফাদার ফেইজের গলায় পাথরের মালার সঙ্গে যে ক্রস লকেটটা ঝুলতো, সোনা আর দামি পাথর দিয়ে তৈরি, সেটা চুরি গিয়েছিল ঠিকই, লিসবনের এক গির্জা থেকে। পরে ধরা পড়ে ওটা আসল নয়, নকল। নকল? হ্যারিসও এই ভুল করেছিল। অত কথার দরকার কিসের? এখানকার গঞ্জেলাস কোম্পানিতে গিয়ে খোঁজ করলেই পাবেন। নরেশ মজুমদার বিশ্বাস করতে পারছিলেন না। কিকিরা তারাপদদের কি ইশারা করলেন চোখে চোখে। লম্বাটে টেবিল, মানে কফিন বাক্সটার ওপরে একটা মোটা চাদর পাতা ছিল, ঢাকা দেওয়া ছিল। তারাপদরা চাদরটা সরিয়ে নিল। কিকিরা যেন কোনো ম্যাজিক দেখাচ্ছেন।
বাক্সর মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে জ্যাকিদের বললেন, ওপরের ডালাটা খুলে ফেলতে। ডালা খোলা হলো। ম্যানেজার বাবু, না মজুমদার মশাই, কি বলে ডাকবো আপনাকে? তো সে যাই হোক, আপনি এবার এই কফিন বাক্সের মধ্যে এসে শুয়ে পড়ুন, আমরা ডালাটা বন্ধ করে দেব। ভাববেন না দরজা জানালা খোলা থাকবে, সব বন্ধ করে দিয়ে চলে যাব আমরা। আসুন। মজুমদার ভয় পেয়ে পালাতে গেল, পারল না। কিকিদের কাছে তাকে ধরে আনলো জ্যাকি আর চন্দন। কফিনের ভেতরের দিকটা দেখালেন কিকিরা। একটা লোক শুয়ে আছে। বাক্সর মাথার দিকের মানে পাশের কাঠ খুলে ফেলা হয়েছে, যাতে সে শুয়ে আছে তার শ্বাস প্রশ্বাসের অসুবিধা না হয়। কিকিরা লোকটিকে উঠতে বললেন, সে উঠে পড়ল। মজুমদার ঘামছিল। কিকিরা বললেন, আপনি ভাববেন না বেঁচে গেলেন। এতক্ষণ যে শুয়েছিল সে আমাদের বন্ধু, কিন্তু পুলিশের লোক। ওর নাম অবনীশ, চন্দনের বন্ধু। পুলিশেই আছে, তবে অন্য লাইনে। তবু পুলিশ পুলিশই। আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে রইল। বাকিটা কি হয় দেখা যাক। রাজা আচমকা মজুমদারের ওপর ঝাঁপ দিয়ে পড়ল। কিকিরা যেন দেখেও দেখলেন না। চন্দনদার বললেন, চলো হে চলো, বলে অবনীশের দিকে চোখ টিপে হেসে বললেন, কথায় আছে শিশুরা মাতৃক্রোড়েই সুন্দর, তাই না? কফিন বাক্সের মধ্যে পুলিশে শুয়ে থাকাটাও খারাপ দেখাচ্ছিল না, কি বলো চাঁদু? ওরা হেসে উঠল। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।